আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এটা আমার রুম। যদি এখান থেকে বের করে দিতে চাও তাহলে আমার কাপড় চোপড় নিতে দাও, আমি চলে যাব। কতটুকু বলে ঠিক 2 মিনিট অপেক্ষার জন্য দাঁড়ালো পূর্ণতা। তবে সময় তত অতিক্রম হলো না। ঠিক 1 মিনিটের মধ্যেই দরজা খোলার শব্দ হলো। পূর্ণতা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে ভগ করে বিষাক্ত ধোঁয়ার গন্ধ গেল। অমনি পূর্ণতা আঁচলে মুখ চেপে চারপাশটা দেখার চেষ্টা করল। অন্ধকারে সবকিছু আরো ঘুটঘুটে অন্ধকার লাগছিল। পূর্ণতা তাড়াতাড়ি রুমের লাইট জ্বালিয়ে দেখল পূর্ব জ্বলন্ত সিগারেট হাতে সোফায় বসে আছে। মাথাটা ফ্লোরের দিকে নিচু করে ঝুঁকিয়ে রেখেছে। নিকোটিনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে পূর্ণতার। সে দ্রুত দক্ষিণ দিকের জানালাটা খুলে বাকি দুটো জানালাও খুলে দিল। এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিতেই পূর্বের সামনে গিয়ে মৃদু ভঙ্গিতে কাশতে কাশতে পূর্ণতা রাগান্বিত স্বরে বলল, লজ্জা করে না বাড়ির মধ্যে এভাবে সিগারেট টানতে? আম্মা এসে দেখলে কি ভাববে? একটু জ্ঞান নেই? টনক নড়ল না পূর্বের। যেভাবে বসেছিল সেভাবেই স্থির হয়ে বসে রইল। বাঁ হাতের সিগারেটটা জ্বলতে জ্বলতে ছাই হয়ে ফ্লোরে পড়ছিল। কোনো হেলদোল নেই ওর। পূর্বের ভাবগতি দেখে পূর্ণতা ক্ষুব্ধ হয়ে হাত ঝাড়া মেরে সিগারেটটা নিচে ফেলে দিল। সেটা ফ্লোর থেকে তুলে জানালা দিয়ে বাইরে নিক্ষেপ করল। পুনরায় পূর্বের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দুগাল দু হাতে ধরে ওর মুখ তুলে বলল, আমি কি বলেছি শুনতে পাওনি? তুমি এভাবে সিগারেট খাচ্ছ কেন? নিজের ছেলের কথা বাদই দিলাম, বাড়িতে যে তোমার অসুস্থ বাবা পড়ে আছে সেই খেয়াল আছে? পূর্ব শান্ত দৃষ্টিতে তাকালো। যেই দৃষ্টিতে কষ্ট ও বিষণ্ণতা কাতরতা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। পূর্বকে কয়েক চোট বিশ্রী ভাষায় গালি দিতে গিয়ে থমকে গেল পূর্ণতা। শুকনো মুখের দিকে তাকাতে গিয়ে কপালের ডান কোণায় নজর পড়ল ওর। সেখানে সাদা ব্যান্ডেজ এখনও লাগানো। কিছু এলোমেলো চুলের কারণে ব্যান্ডেজটা একটু ঢাকা ছিল। পূর্ণতা বৃদ্ধাঙ্গুলে চুল সরিয়ে দেখল জায়গাটার ক্ষত কিছুটা শুকিয়ে এসেছে। হুট করে জেলের অত্যাচারগুলো মনে পড়ল ওর। ধরফর করে উঠল সেই রক্তাক্ত অবস্থার কথা ভেবে। পূর্ণতার বিহবল হয়ে যাওয়া মুখ দেখে পূর্ব অদ্ভুত সুরে বলল, সিগারেট খাইনি, চুমুখে দেখো, আমি সত্যি সিগারেট খাইনি। পূর্ণতা তৎক্ষণাৎ পূর্বের গাল ছেড়ে অন্যদিকে মুখ ঘুরালো। আলমারির দিকে দৃষ্টি যেতেই ক্ষণিকের জন্য ভুলে যাওয়া কাজটি মনে পড়ল। সে পা চালিয়ে আলমারি খুলে শাড়ির সবগুলো হ্যাঙ্গার বের করতে লাগলো। পূর্ব অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই নীরবে হেঁটে গিয়ে দরজার সিটকিনি খুলে দিল। পূর্ণতা তখন আলমারি থেকে কাপড় বের করতে ব্যস্ত ছিল। খেয়াল করেনি সে পূর্বের উপর। পূর্ব আবার সোফার জায়গায় চলে গেল, কিন্তু স্থান একটু পরিবর্তন ঘটিয়ে ঠিক জানালার কাছে গিয়ে আকাশে দৃষ্টি রাখল। সাদা পর্দা বাতাসের মৃদু ঝাপটায় উঠছে। বাইরে থেকে মন মাতানো বাতাস এসে দেহ মন প্রশান্ত করে দিচ্ছে। পূর্ব প্যান্টের পকেটে দুহাত পুরে পরম শান্তি পরম মায়ায় চোখ বুজে সুর তুলল। সেই সুরে যেন কিছুটা আবেগ মিশ্রিত, কিছু দুঃখপূর্ণ, কিছুটা আকাঙ্ক্ষিত। মনকে অতল স্পর্শ করে বেশ শান্ত এবং ঠান্ডা গলায় গান গাইতে লাগলো। কি করি বলো, তুমি হিনা? থেমে গেল পূর্ণতার মুহূর্ত। আটকে এলো শ্বাস। পূর্বের মুখ নিঃসৃত সুর যেন হৃদযন্ত্র আবার বাড়িয়ে তুলেছে পূর্ণতার। ঠিক সেদিনের মতো যেদিন দরজার বাইরে দাঁড়িয়ে সহসা পৃথিবীকে থমকে গিয়েছিল। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বোঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বোঝনি বোঝনি। গানের শেষটুকুতে এসে গলায় কান্না সিক্ত হয়ে গেল পূর্বের। আকাশের পানে নিবদ্ধ দুচোখ ঝাপসা হয়ে উঠল তখন। পকেটের ভেতর সিগারেটের শূন্য প্যাকেটটা দুমড়ে মুচড়ে ফেলছিল গানের প্রতিটি সুরে। এক পর্যায়ে পকেট থেকে সেটা বের করে জানালা দিয়ে ছুঁড়ে মারল বাইরে। মাথা নিচু করে কয়েক সেকেন্ড নীরব থেকে পূর্ব বলে উঠল অসহনীয় কণ্ঠে, আমি সিগারেট খাইনি পূর্ণতা, আমি জেল থেকে বেরিয়ে খারাপ জায়গায় যাইনি। একবার চুমুখে দেখো আমি মিথ্যা বলছি কিনা, একবার আমার কথা শুনে দেখো আমি এতদিন কোথায় ছিলাম। আমি আর সহ্য ক্ষমতার মধ্যে নেই,
হাঁপিয়ে গিয়েছি, প্রচুর ক্লান্ত হয়েছি, সব হারিয়ে ফেলেছি। একে একে সব, আমার রুহুটা বাদে বাইরের সব কিছু আমার হারিয়ে গেছে। আমার দীর্ঘ সাধনার ইচ্ছাটা কবরে স্থান নিয়েছে। আমার জন্য কিছুই অবশিষ্ট নেই, কিছুই নেই। সিগারেটের উৎকট গন্ধ এখন আর নেই। রুমে অনেকক্ষণ যাবৎ কোনো সারা শব্দ হয়নি। পূর্ব জানালার কাছে তখনও দাঁড়িয়েছিল রইল। দৃষ্টি নত করে দুহাত পকেটে গুজে দিল। দক্ষিণা বাতাস এসে মাথার ঠিক তালুর চুলগুলো উড়িয়ে দিচ্ছে পূর্বের। রাতের প্রহরগুলো আরও নিস্তব্ধতায় ধীরে ধীরে আচ্ছন্ন হচ্ছে। পূর্ণতা নির্বাক হয়ে শাড়ির হ্যাঙ্গার হাতে পূর্বের দিকে তাকিয়ে আছে। কালো শার্ট পড়ুয়া মানুষটার দিকে দৃষ্টি আটকে সবকিছু যেন থমকে গেছে। পূর্ণতা স্থির দৃষ্টিতে শুকনো গলায় ঢোক ফেলল, কিন্তু মনের চঞ্চলতা প্রচণ্ড উৎকণ্ঠায় নিজেকে সামলাতে গিয়ে খুব হিমশিম খাচ্ছিল। ধুকধুক করে বুকের ধুকপুকানি আরও দ্রুত বেগে চলতে লাগল ওর। শব্দহীন পরিবেশে প্রতিটা ধুকপুকানির আওয়াজ কানের পর্দায় ধরাস ধরাস করে অনুভব করল। তাক লেগে যাচ্ছে কানের পাতলা পর্দায়, অসহ্য লাগছে শরীর মন পুরো দেহে। অবিরামভাবে বর্ষণের জন্য চোখের কোণে মেঘ জমেছে। যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে অশ্রু বর্ষণ চলেছে পূর্ণতার। পূর্ণতা স্পষ্ট টের পেল সারা শরীর থরথর করে কাঁপছে। হাতের হ্যাঙ্গারটাও কাঁপুনির জন্য মৃদু মৃদু নড়ছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় আরেকবার অশ্রু চোখে ঢোক গিল পূর্ণতা। অমনি সিক্ত চক্ষুকোল থেকে অশ্রু গড়িয়ে পড়ল তার। ওর ইচ্ছে ছিল অভিমানের এই শক্ত খোলসটা এত সহজে নড়েবড়ে হতে দিবে না। কথা বলবে না সে পূর্বের সাথে, ওর কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে এই রুম থেকে পালিয়ে যাবে। কিন্তু পূর্ণতা কিছুই ভাবার সময় এবং সুযোগ পেল না। পূর্ব ঠিক ওই মুহূর্তে নীরবতা বিচ্ছিন্ন করে গাঢ় গলায় অসহায় ভঙ্গিতে বলল, তুমি আমার কথা একটাবার শোনো পূর্ণ। আমি তো তোমার কাছে কখনো মিথ্যা বলিনি। আমার কথাগুলো না শুনে যদি দূরে দূরে থাকো, আমি কিভাবে ভুল শুধরাবো? একবার শোনো পূর্ণ, আমি তোমাকে অনুরোধ করছি, আমার কথা একটু শোনো। শক্ত দৃষ্টিতে তাকালো পূর্ণতা। গলা দিয়ে কোনো শব্দ উচ্চারণ করল না। অনেকটা অনুভূতি শূন্য ব্যক্তির মতো নিজেকে দমিয়ে নিল সে। চোখের পানিও মুছে ফেলল শাড়ির আঁচলে। আজ সে শুনতে ইচ্ছুক পূর্ব কি কথা বলার জন্য আকুতি মিনতি করছে। কেন সে তামাশা করে সিগারেট জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টা বিষাক্ত ধোঁয়া সৃষ্টি করেছে, সবই পূর্ণতা শুনতে ইচ্ছুক এখন। পূর্ব জানালার কাছ থেকে ঘুরে দাঁড়ালো, প্যান্টের পকেট থেকে দুহাত বের করে পূর্ণতার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। কিন্তু পূর্ণতার চাহনিতে কোনো বিশেষ ভাবাবেগ নেই, উল্টো এর পরিবর্তে প্রচণ্ড রাগ এবং ডোন্ট কেয়ার ভাব চোখে মুখে বেশ পরিদৃষ্ট। পূর্ব গলা ভিজিয়ে চোখ বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। পুনরায় পূর্ণতার দিকে তাকিয়ে বিষণ্ণ সুরে বলল, আজ তোমার সামনে যেই পূর্বকে দেখতে পাচ্ছ আর জেল থেকে যে পূর্ব বেরিয়েছিল, তার মধ্যে বিশাল তফাৎ ছিল পূর্ণ। যে 5 মাস আমি বন্দি জীবন পার করেছি, সেগুলো মোটেই ভালো ছিল না। আমি খুব খারাপ অবস্থায় ছিলাম পূর্ণ। বিশ্বাস করো, জেল থেকে বেরিয়ে আমি তোমার কাছে ফিরতে চেয়েছিলাম। তোমাকে দোহাই দিচ্ছি, আমি একটা কথাও মিথ্যা বলছি না। আমি তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু যেখানে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, সেখানে ওই বিধ্বস্ত অবস্থায় তোমার কাছে কিভাবে আসতাম? তুমি আমার সামান্য আঁচড় দেখলেই কেঁদে ওঠো। আর ওরা 5 মাসে আমার কি অবস্থা বানিয়েছিল, সেটা যদি দেখতে তুমি কি স্থির থাকতে? থাকতে না পূর্ণ। তুমি কাঁদতে কাঁদতে নিজের অসুখ ডেকে আনতে। আমি কিভাবে এই ভুল করতাম বলো? তোমার ওই মুখ দেখার সাহস আমার কিভাবে হতো? তুমি তো ওই মুহূর্তে একা ছিলে না। তোমার পেটে আমার চিহ্নটার অস্তিত্ব ছিল। তোমার কিছু হলেও যে আবার হারিয়ে যেত, সেই দুঃখ কি করে তুমি সহ্য করতে? আমি তোমাকে কষ্ট দেওয়ার কথা চিন্তা করিনি পূর্ণ। আল্লাহ জানেন, আমি তোমার কথা এক মুহূর্ত ভাবতে ভুলিনি। তুমি আমার জন্য কতটা পাগল আমি তো জানি তুমি আমার অবস্থা দেখে কতটুকু অস্থির হতে পারো। তোমাকে যে বুকে টেনে শক্ত করে জড়িয়ে রাখবো, সেই হাতটাও ভাঙা ছিল পূর্ণ। প্লাস্টার হাতে তোমাকে একটু ধরতে পারতাম না। আরেক হাত দিয়ে যে তোমায় আগলানোর চেষ্টা চালাবো, সেটাও ক্ষত বিক্ষত ছিল। জেলের ভেতর আমার রক্তাক্ত বিশ্রী ঠোঁটে তুমি চুমু খাও, আমি তো মরার আগ পর্যন্ত সেই দৃশ্য ভুলবো না পূর্ণ। আমার ওই করুণ দশা দেখে সেদিন তুমি কাছে টানতে একটুও ভুলোনি। আজও মনে পড়ে, সেদিন তুমি একটা মুহূর্তের জন্য কান্না থামাতে পারোনি। নিকাবের আড়ালে তোমার ব্যাকুল চোখ দুটো বারবার আমার জন্য কেমন করে কেঁদেছে। আমি কি ভুলে যাব? ভুলবো না তো। সেলের বাইরে বসে 2 হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরার জন্য ছটফট করেছে। সেই কাতরানোর দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ আমার খুব যন্ত্রণা হচ্ছে। দেখো, আমি তোমার মতোই ছটফট করছি, কিন্তু কোনোভাবেই তোমাকে দেখাতে পারছি না। আমি যন্ত্রণায় ভুগছি, প্রকাশ করতে পারছি না।
তোমাকে কাছে পেয়েও দূরে থাকার দুঃখে কাতর হয়ে গেছি, অথচ জোর খাটিয়ে তোমার কাছে যাওয়ার সাহস পাচ্ছি না পূর্ণতা। তুমি আমার সাথে এরকম করো না। আমার জীবনে তোমাকে ছাড়া আমি আর কিচ্ছুই রাখতে পারিনি। আমার সব চলে গেছে, সব আমার কাছ থেকে দূরে চলে গেছে। আমার ন্যূনতম যোগ্যতাও আর নেই। কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো পূর্বে। নিজেকে বিবশ অবস্থা থেকে সামলাতে গিয়ে চোখ নিচু করে ফেলল সে। সমস্ত শরীর ধীরে ধীরে ফ্লোরে ছেড়ে দিলে হাঁটুতে ভর দিয়ে নিস্তব্ধ রুমটার ভেতর কান্নার মৃদু ফিসফাস শব্দ হচ্ছিল। পূর্ব চোখ নিচু করে ফ্লোরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছিল। ভারাক্রান্ত মনটা যেন নিংড়ে দিয়েছে কেউ। বিভৎস যন্ত্রণায় বুকটা ছিঁড়ে আসতে চাইছে। নিজেকে চূড়ান্ত সীমায় সামলে নিয়ে পূর্ব ঝাপসা দৃষ্টি তুলে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার দৃষ্টি তখন অটল, শান্ত, স্থির ছিল। কিছু বলার জন্য গাঢ় করে ঢোক গিলল পূর্ব। অশ্রু বিহবল চাহনিতে ক্লিষ্ট কণ্ঠে বলল, জেল থেকে কখনো বেরোতে পারতাম না পূর্ণ। আমার মতো মানুষ কখনো জেল থেকে সুস্থ সবল বের হবার সুযোগ পায় না। যতবার আমার উপর অত্যাচার করত, আমি চোখ বন্ধ করে কালেমা পড়ে ফেলতাম। এই বুঝিয়ে আমার রুহটা চলে গেল। আমি বোধহয় আর কোনোদিন তোমার কাছে ফিরতে পারবো না। ফার্স্ট ভিজিটটাই তোমার সাথে আমার শেষ দেখা। কিন্তু একদিন কী ভেবে যে আমার শত্রু আমার সামনে এসে উপস্থিত হলো আমি জানি না। সেলের ভেতর আমি তখন অর্ধ চেতন ছিলাম, মাথা ফেটে রক্ত পড়ছিল। রোলারের বেকায়দা বাড়ি খেয়ে মাথার ডান দিকটা ইনজুর্ড হয়ে গেছে শেষ। ইমতিয়াজ এসে চেয়ারে বসলো। আমার অবস্থা এতই খারাপ ছিল যে ফ্লোর থেকে ওঠার শক্তিটুকু আমার ছিল না। ওই লোক তখন প্রস্তাব দিল, তার শর্ত যদি পূরণ করি তাহলে আমাকে জেল থেকে বের হতে সাহায্য করবে। আমি শর্ত না শুনতেই ওকে না করে দিয়েছি। যখন জানোয়ারটা দেখলো ওর প্রস্তাবে আমি কোনোভাবেই রাজি হচ্ছি না, তখনই কুলাঙ্গার বাচ্চা তোমাকে নিয়ে হুমকি দিল, পূর্ণ তুমি আমার দুর্বল দিক এটা তো জানো, নাকি এটুকুও তুমি আজ বিশ্বাস করতে প্রস্তুত না? আমি সব সত্যি বলছি পূর্ণ। তোমার কিছু হলে আমি কি করতাম, কিভাবে সহ্য করতাম? আমি ওই জেলের মধ্যে, আমি সেখানে সুস্থ ছিলাম না। সেখানে ও যদি তোমাকে কিছু করতো, আমার পুরো জীবনে এমন অসহ্যকর অবস্থার মধ্য দিয়ে কোনো দিন যাইনি পূর্ণ। আমি স্বামী হয়েও তোমার ইজ্জত রক্ষার মতো অবস্থায় তখন ছিলাম না। না হলে ওই জানোয়ারের কলিজা আমি আস্ত রাখতাম না। যদি ওই জানোয়ার তোমাকে কিছু করতো, এটা ভাবলেই গলা আটকে এলো পূর্বের। নিঃশ্বাস নিতেও হাঁসফাঁস করছে। চাপা কান্নার জন্য গলা শুকিয়ে এলে আচমকা জোরে জোরে কাশতে থাকে সে। নাক বন্ধ হওয়ার কারণে মুখ খুলে অনবরত নিঃশ্বাস নিচ্ছে পূর্ব। তবু বুকের অবস্থা বেগতিক হয়ে উপর নিচ করছে ওর। পূর্বের এমন অপ্রকৃতস্থ অবস্থা দেখে পূর্ণতা অস্থির হয়ে উঠল। হাতের হ্যাঙ্গার ফেলে দিয়ে তাড়াতাড়ি টেবিল থেকে পানি নিয়ে পূর্বের সামনে ফ্লোরে বসে পড়ল। পূর্বের ঠোঁটের কাছে গ্লাস ধরে সম্পূর্ণ পানি খাইয়ে দিল। পানি খাওয়া শেষে চোখ বন্ধ করে ফেলল পূর্ব। পূর্ণতা ততক্ষণে গ্লাসটা আগের জায়গায় রাখতে গিয়েছে। পূর্ব একটু শান্তি বোধ করলে আবার বাকি কথাটুকু চোখ খুলে বলতে শুরু করল। ওর প্রস্তাব ছিল আমি যেন ওর পা ধরি, ওর কাছে আকুলি বিকুল করে নিজের সমস্ত কীর্তিকলাপের জন্য ক্ষমা চাই। যদি ওর এই প্রস্তাব আমি মেনে নেই তাহলে ও তোমাকে কিছুই করবে না। খুশি হয়ে বকশিস হিসেবে আমাকে জেল থেকে বের করার সুপারিশও করবে। আমার যা কিছু আটকে রেখেছে সব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর যদি নিজের আদর্শ ক্ষুণ্ণ করে মাফ না চায় তাহলে ও তোমাকে বিবস্ত্র করে। কথা শেষ করতে পারল না পূর্ব। অসহ্য যন্ত্রণায় বিদ্ধ হয়ে আবারও দৃষ্টি নত করে ফেলল। বুকের উপর ভারী চাপ অনুভূত হচ্ছে ওর। কিচ্ছু সহ্য হচ্ছে না। পুরনো দিনগুলো স্মরণ করে বারবার ওই দৃশ্যটা মাথায় ঘুরছে। চোখের পাতায় না চাইতেই পূর্ণতার করুণ দশার চিত্র ভাসছে। যদি ইমতিয়াজ পূর্ণতার সাথে এমন কিছু করত, তাহলে কি পূর্ব মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারত? এদিকে পূর্ণতা যত শান্ত আচরণ করছিল, ভেতরে ভেতরে যেন কালবৈশাখীর ঝড় ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ওকে। হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। বুকের হৃৎপিণ্ড প্রচণ্ড অস্থিরতায় দম আটকে ফেলছে। পূর্ণতার নিজেকে সামলাতে পারল না, তাই ওই মুহূর্তে দৌড়ে পূর্বের সামনে এসে ফ্লোরে বসে পড়ল। তখন নিচু করে রাখা পূর্বের মাথাটা শক্ত করে দুহাতে ধরে নিজের দিকে তুলল। পূর্বের অশ্রুপূর্ণ লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকাতেই বুকটা মোচড়ে এলো পূর্ণতার। মুহূর্তেই সমস্ত শরীর কেঁপে উঠল তুমুল কান্নায়। চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে লাগলো বড় বড় ফোঁটায়। পূর্ণতা পূর্বের দিকে তাকিয়ে কান্নারত অবস্থায় ধীর গতিতে ডানে বামে মাথা নাড়ালো। পূর্ব তখন ভেজা পাপড়ির অসহায় দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকালে ওর না বোধকের ইশারাটা বুঝতে পারে। কান্না না করার জন্য পূর্ণতা না করছিল। ব্যাপারটা বুঝতে পূর্বের ঠোঁটে সূক্ষ্ম হাসির আভাস দেখা গেল। হাসির ওই মুহূর্তটুকু দেখে পূর্ণতার ভেতর কাঁপন শুরু হয়ে যায়।
থেকে থেকে চাপা কান্নার জন্য পূর্বের অধৈর্যটা কাঁপছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্না গেলার জন্য অধর দুটো লাল হয়ে আছে। পূর্বের মাথা থেকে ধীরে ধীরে হাত দুটো গালে নামালো পূর্ণতা। দু হাতের মাঝে পূর্বের মুখটা আবদ্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই গালে 4 আঙুল বসিয়ে বৃদ্ধাঙ্গুল এগিয়ে চোখের নিচটুকু মুছে দিল। নিজের নরম ওষ্ঠ এগিয়ে পূর্বের বদ্ধ চোখের উপর প্রগাঢ়ভাবে চাপ দিল। বহুদিন পর পরমভাবে উষ্ণ স্পর্শ পেল পূর্ব। অস্থির হয়ে ওঠা হৃদযন্ত্র আস্তে আস্তে শান্ত হতে লাগলো। একে একে 2 চোখের উপর অধর যুগল ছুঁয়ে দিল পূর্ণতা। কপালও পরম আহ্লাদে চুমু খেল। গাল ছেড়ে পূর্বের ঘাড়ের কাছে হাত রেখে দিল। আরেক হাতটা এগিয়ে পূর্বের কপালের কাছে ডান দিকটায় ব্যান্ডেজটা স্পর্শ করে দেখল। আঙুলে ক্রস ব্যান্ডেজটা দেখতেই শান্ত সুরে বলল, এখনো ব্যথা করে? পূর্ব নির্লিপ্ত মাথাটা না সূচকে মৃদু নাড়ল। পূর্ণতা উত্তরটা পেয়েও আবারও ব্যান্ডেজটার উপর আঙুল স্পর্শ করল। ঘাড় থেকে হাত সরিয়ে পূর্বের হাত দুটো মুঠোয় নিয়ে অজস্র চুমু খেল সে। পূর্বের 2 হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে দিতেই পূর্ব ওকে বলল এখন ঘুমিয়ে পড়তে। রাত বেশ হয়েছে এবং ওষুধগুলো খেয়ে এক্ষুনি শুয়ে পড়তে। পূর্ণতাকে বিছানায় শুতে বলে ছেলের জন্য একবার বেরোলো পূর্ব। কোনো কিছুর প্রয়োজন আছে কিনা সেটা দেখার জন্য পূর্বিকার রুমে নক করলো। কিছুক্ষণের মধ্যে দরজা খুলতে সে দেখল কাঙ্ক্ষিত শিশুটা পূর্বিকার কোলে ঘুমাচ্ছে। পূর্ব একগাল হেসে দিয়ে ওর কোল থেকে ছেলেকে নিল। সাদা বেবি ওয়েপারে ছোট্ট নবজাতক চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। পূর্বিকা বিছানার দিকে রাবার ক্লথটা ঠিক করতেই ভাতিজার শোয়ার জায়গাটা ঠিক করে বলল, তুই কি আমার সাথে রাগ করেছিস? প্রশ্ন শুনে ছেলের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পূর্বিকার দিকে কৌতূহল দৃষ্টিতে তাকালো পূর্ব। জিজ্ঞাসু সুরে প্রস্তুত ভঙ্গিতে বলল, রাগ করলে আমার ছেলেকে নিশ্চয়ই তোর কাছে পাঠাতাম না। পূর্বিকা হোঁচট খেল। ভাতিজির বালিশটা ঠিক করতে যেয়ে হাত থামিয়ে অমনি পূর্বের দিকে দৃষ্টি দিয়ে বলল, তাহলে আসার পর থেকে কেন আমার সাথে কথা বলছিস না? পূর্ব ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। পূর্বিকা ঠিক করা ছোট্ট নরম বিছানার মধ্যে ছেলেকে শুইয়ে দিল পূর্ব। পূর্বিকা এক দৃষ্টে ভাইয়ের দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পেরিয়ে গেলে পূর্বিকা ভাতিজির দিকে তাকিয়ে শান্ত সুরে হেসে বলে, লাল টুকটুকে হয়েছে, গাল দুটো একদম লাল। ওর নাম ভেবেছি লালটুস রাখবো। কি বলিস বজ্জাত? পূর্ব এমন বিদঘুটে নাম শুনে প্রচণ্ড ক্ষেপে গেল। সঙ্গে এখন ছেলে না থাকলে পূর্বিকার অবস্থা ভালোই টাইট করত। পূর্ব রাগ সংবরণ করে স্বর নামিয়ে দাঁত চিবিয়ে বলল, তোকে কে বলেছে আমার ছেলের নাম রাখতে? ভুলেও ওই নামে ডাকবি না। ডাকলে তোর বরের চুল একটাও মাথায় থাকবে না, সাবধান হ। পূর্বিকা কপাল কুঁচকে রাগ দেখাতে গিয়ে আচমকা মুখে হাত দিয়ে হাত চেপে হেসে দিল। অনেকদিন পর পূর্বিকার মুখে প্রাণ খোলা হাসি দেখে পূর্বের শৈশবের কথা মনে পড়ে গেল। ছোট থেকেই পূর্বিকা ছোট ভাইয়ের শাসন খেয়ে বড় হয়েছে। স্বাভাবিক ভাই বোনের মতো ঝগড়া করেছে, কথা কাটাকাটি হয়েছে, মারামারি অবশ্য ওরকম কখনো করেনি। পূর্ব পুরনো দিনের কথা ভেবে স্নিগ্ধ হলো। পূর্বিকাও হাসিটা অল্প অল্প করে কমিয়ে পূর্বের দিকে এগিয়ে গেল। মাথায় হাত রেখে চুলে আঙুল চালাতেই কেমন আবেগের সুরে বলে উঠল, তোর জেলে যাওয়ার কথা শুনে প্রচুর কষ্ট পেয়েছে পূর্ব। তোর কাছে এই প্রথম থাকতে পারলাম না ভাই। তোকে কোনোদিন আমি দুঃখ পেতে দেইনি। আব্বুর বকুনি থেকে কতবার বাঁচিয়েছি, কিন্তু শকুনের কাছ থেকে তোকে বাঁচাতে পারিনি রে। তোকে কতবার বলেছি এসব রাজনীতি তুই করিস না। তুই ভালো ছাত্র, লেখাপড়া কর, ভালো একটা রেজাল্ট করে বিদেশে চলে যা। এই দেশে থাকিস না। তুই আমাদের কারোর কথাই শুনলি না। আমার বিয়ের মধ্যেও পূর্ণতার যেই ঘটনা ঘটলো, বিশ্বাস কর এখনো রাতের বেলা ঘুম না ধরলে ওই দৃশ্য ভাসে। তোকে ওইভাবে চিৎকার করতে জীবনেও দেখিনি পূর্ব। ছোট থাকতে তোর ডান পায়ের তার কাটে ঢুকেছিল। ওই ব্যথায় তুই যতটা না কেঁদেছিস তার চেয়ে বহু গুণ বেশি পূর্ণতার রক্তাক্ত বেহুশ দেখে তুই কেঁদেছিলি পূর্ব। তোর জীবনটা কেন এমন রে? তোর জীবনের কষ্টগুলি কি আমাকে দেওয়া যায় না? আমাকে দিয়ে দে ভাই, তুই আমার সুখগুলি নিয়ে নে। তোর কষ্টের কথা চিন্তা করলে আমি ওই বিদেশের মাটিতে শান্তিতে থাকতে পারি না। যদি আল্লাহ আমাকে এমন কিছুর ক্ষমতা দিত তাহলে তোকে আমি কোনোদিন কষ্ট পেতে দিতাম না পূর্ব। তোর মতো ভাই কারোর কপালে পাওয়ারও ভাগ্য। তুই আর কোনোদিন ওই পথে যাস না ভাই। তোর সন্তানটার দিকে খেয়াল দে, একটু স্বার্থপর হওয়ার চেষ্টা কর। সমাজের মানুষ নিয়ে আর মাথা ঘামাস না। ওরা তোর উদারতার পাওয়ার যোগ্য না পূর্ব।
পূর্বিকার সাথে সাথে দু চোখে বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী চাপল। পূর্বের মাথা থেকে হাত সরিয়ে ওড়না টেনে চোখ মুছে ফেলল। পূর্ব তখন গাঢ় দৃষ্টিতে পূর্বিকার দিকে তাকিয়ে আছে। এটা দেখে পূর্বিকা একটু অপ্রস্তুত হয়ে পড়লে তাড়াতাড়ি নিজের আবেগান্বিত অবস্থা ঢাকার জন্য ভাতিজার দিকে তাকিয়ে বলল, বললি না ছেলের নাম কি রেখেছিস? পূর্বর কাছ থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকালো। ছোট আঙুলের হাতটা এনে প্রতিটা আঙুলে চুমু খেয়ে বলল। ওয়াসিফ প্রণয়। পূর্বিকা আশ্চর্য হতে গিয়ে হেসে দিয়ে বলল, প্রণয়? কি ভেবে এই নাম রাখলি? পূর্ব ওর দিকে দৃষ্টি দিয়ে আবার ছেলের দিকে তাকিয়ে নরম সুরে বলল, প্রণয় অর্থ ভালোবাসা। ও আমার ভালোবাসার চিহ্ন আপি। অনেক কষ্টের পর ও দুনিয়ার আলো দেখেছে। ওকে নিয়ে আমার আর পূর্ণতার স্বপ্ন আছে। আমি চাই না ও বাবার মতো হোক, আমি চাই না ও মায়ের মতো নরম হোক। আমাদের দুজনের সব ভালো গুণ নিয়ে ও পৃথিবীর আলোতে বেড়ে উঠুক। আমার জীবনে তোর মতো বড় বোন, মায়ের মতো আদর্শ নারী, বাবার মতো বলিষ্ঠ মানুষ পেয়েছি। আমার প্রণয় যেন সবার ভালোবাসায় বড় হোক আপি। আমার জীবনে আর কিছুই আমি চাই না। কথাটুকু শেষ করতেই পূর্ব প্রণয়ের কপালে চুমু খেল। পূর্বিকার দিকে দৃষ্টি দিয়ে বলল ছেলের প্রতি ধ্যান রাখতে। এরপর চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে এসে দেখল পূর্ণতা লাইট নিভিয়ে শুয়ে পড়েছে। ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। পূর্ব নীরবে রুমে ঢুকে দরজা চাপিয়ে শার্টটা খুলে ফেলল। আলমারি খুলে টি শার্ট বের করে সেটা পরে নিল। বিছানার দিকে আসতেই দক্ষিণ দিকে জানালাটা খুলে শুয়ে পড়ল। শহরে এখন আর জাকিয়ে শীত নেই। ঠান্ডার রেশ বক্ষস্থল পর্যন্ত কাঁপিয়ে দেয় না এখন। গায়ের কম্বলটা যেন পাতলা, ভারী কম্বল নামাতে হয় না। পূর্ব মাথার নিচে হাত দিয়ে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। মনের মধ্যে কেমন খচখচ করছে পূর্ণতার জন্য। পূর্ব বাম পাশে তাকালে পূর্ণতা আজ অদ্ভুতভাবে শুয়েছে। কোলবালিশ টেনে মুখ লুকিয়ে রেখেছে। পূর্বের একটু রাগ হলো। স্বামী পাশে রেখে বালিশকে জাপটে ধরার মানে কি? পূর্ব তৎক্ষণাৎ পূর্ণতার বাহুটা টেনে এমনভাবে নিজের দিকে ঘোরালো যে পূর্ণতার দিকে তাকাতেই পূর্ব ভ্রু কুঁচকে উদ্গ্রীব কণ্ঠে বলল, কাঁদছো কেন পূর্ণ? আসো, কাছে আসো, আসো জলদি। পূর্ব দ্রুত দুহাত বাড়িয়ে পূর্ণতাকে কাছের টানল। মুখের উপর থেকে পূর্ণতার চুলগুলো সরিয়ে দিল। কম্বলটা টেনে গা ঢেকে দিতে পূর্বর মাথায় হাত বুলিয়ে বলল, এখন আমি আছি তো। কাঁদতে চাইলে আমার বুকে মুখ গুজে কাঁদো, আমি একটু কষ্ট দিব না। আর ওভাবে বালিশ টেনে ঘুমাবে না পূর্ণ, আমাকে ধরে ঘুমাবে। আবছা অন্ধকারে পূর্ণতা মুখ তুলে পূর্বের মুখের পানে তাকালো। শেষে হাত বাড়িয়ে পূর্বের পিঠ আঁকড়ে বুকে মুখ লুকিয়ে ফেলল। গুটিসুটি হয়ে পূর্ণতা চোখ বন্ধ করলে পূর্ব ওর মাথায় থুতনি রেখে ঘুমিয়ে পড়ল। ঘড়ির কাঁটায় সময় এবং ক্যালেন্ডারের পাতায় দিন দুটোই পেরিয়ে গেল বহুদিন। ওয়াসিফ ভিলায় এখন আর খা খা শূন্যতা বিরাজ করে না। মানুষের হইচই এবং প্রণয়ের কান্নাকাটিতে বাড়ির মধ্যে শব্দের ধারা চলতেই থাকে এখন। আজ পূর্বের কাছে প্রচুর ঝাড়ি খেয়ে কথা বন্ধ করে দিয়েছে পূর্ণতা। সেই সঙ্গে পূর্ণতা স্থির করেছে এখান থেকে চলে যাবে সে এবং সোজা গিয়ে খোদে যায় এবং কবিরের কাছে উঠবে। পূর্ব সাফ সাফ বলে দিয়েছে যেতে চাইলে যাও, কোনো বাধা নেই, কিন্তু প্রণয়কে সঙ্গে নিয়ে কোথাও বের হওয়ার সাহস না দেখায় যেন। পূর্বের এমন কথা শুনে পূর্ণতা মনে মনে ঠিক করল সে ইচ্ছে করে পূর্বের সাথে কথা বলতে যাবে না। যদি পূর্ব নিজ থেকে কথা বলে বা কাছে আসে তাহলে সেটা অন্য কথা। প্রণয়কে পেয়ে অন্য মাত্রায় রূপ পেয়েছে পূর্বের ব্যক্তিত্ব। সে এখন আর বাইরে যাওয়ার জন্য খুব সকালে ওঠে না। পার্টির নাম মুখ থেকে বেরোয় না। কোনো দলবল নিয়ে চলার কথাও সে উচ্চারণ করে না। আগের মতো কোনো কিছুতেই সে আর নেই। জেলে থাকাকালীন পূর্ব তার সদস্যপদ হারিয়ে ফেলে এবং দল থেকেও তাকে বহিষ্কার করা হয়। এরপর জেল থেকে বের হয়ে সে অন্য জায়গায় নিজেকে নিয়োগ করেছে, তাও সেটা চুপি সারে কাউকে না জানিয়ে। পলাশ ওয়াসিফ পুরোপুরি সুস্থ কখনো না হলেও এখন একটু একটু পরিষ্কার কথা তিনি বলতে পারেন। নাতির লাল মুখটা দেখে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ছেলের হাস্যোজ্জ্বল চেহারা দেখে পরাণ জুড়িয়ে যায়। তিনি কান্নায় নিজের সুখটাকে এখন বেশি প্রকাশ করেন। আগের মতো ধমক বা উচ্চস্বরে কথা তিনি বলেন না। পূর্বিকা কয়েক মাস কাটিয়ে আবার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে পূর্বিকার স্বামী কয়েকবার এসে সবার সাথে দেখা করে গেছে। পরন্ত বিকেলের কমলা ভাব সূর্যটা পশ্চিমে হেলার প্রস্তুতি নিয়েছে। আকাশে এক ঝাঁক পাখি অনেকক্ষণ ধরে উঠছে। পরিবেশটা শান্ত এবং কোমল হয়ে এসেছে। পূর্ণতার শুকনো কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখছে। পূর্ব সকাল থেকেই বাড়িতে নেই। আসার নামগন্ধ প্রায় বোঝা যাচ্ছে না। ফোন দিলে সে আগের মতো ফোন ধরছে না। প্রণয় আয়েশার কাছে ঘুমাচ্ছে। পূর্বিকা পলাশের সাথে গল্পগুজব করে সময় কাটাচ্ছে। কিন্তু চিন্তিত পূর্ণতা আজ হঠাৎ করেই বেশি চিন্তায় বিভোর হলো। পূর্বকে নিয়ে শুধু একটাই চিন্তা ওর মাথায় ঘুরপাক খায়, যেন কখনো ওই রাজনীতির পথেও ফিরে না যায়।
ঘড়িতে আরেকবার চোখ রেখে হতাশার শ্বাস ফেলল। 4 ঘন্টা শেষ হয়ে 5 ঘন্টা হতে চলল। এবার যেন ধৈর্য রাখতে পারল না পূর্ণতা। আলমারি বন্ধ করে ফোনটা হাতে নিল। পূর্বকে কল দিয়ে প্রচণ্ড খারাপ কথা শোনাবে এটাই মনে মনে স্থির করল। কল দিল ঠিকই, কিন্তু পূর্ব রিসিভ করল না। পরপর 8টা কল শেষে পূর্ণতা যখন রাগে অভিমানে ফোন বিছানায় ছুড়বে, ওই মুহূর্তে ফোন বাজতে লাগলো। রাগের উত্তেজনায় স্ক্রিনে না তাকিয়ে পূর্ণতা রিসিভ করে ফেলল। মুখ খুলে যে অশ্রাব্য কথা উচ্চারণ করবে ঠিক ওই মুহূর্তে ওপাশ থেকে মেইলি সুরে কেউ কাঁদতে কাঁদতে বলল, আমাকে উদ্ধার করো, ও চলে যাচ্ছে, ও আজ জীবনের জন্য চলে যাচ্ছে, আর নাকি ফিরবে না, মুখও দেখাবে না, আমাকে উদ্ধার করো। হাউমাউ করে কান্নার আওয়াজ শুনে পূর্ণতা স্তব্ধ হয়ে গেল। চোখের সামনে শ্রেয়ার সেই শেষ দৃশ্যটা ভাসছিল। হাসপাতালের বেডে কয়েক মিনিটের জন্য শ্রেয়া যখন সেন্সে ছিল, সবার আগে পূর্ণতার সাথে দেখা করেছে। ওটাই ছিল শেষ দেখা, আখেরি দেখা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো শেষ সাক্ষাৎ। এরপর আর শ্রেয়া ফেরেনি, আজীবনের জন্য হারিয়ে গেছে, সবাইকে বিদায় জানিয়ে অজানার কায়নাতে পাড়ি দিয়েছে। ও আর কোনোদিন ফিরবে না। পূর্ণতা ফোনটা কেটে দিতেই বুঝতে পারল তার চোখ থেকে আবারও পানি পড়ছে। পুরনো দিনগুলো মনে পড়ছে ভীষণ। শ্রেয়ার কথা মনে পড়ছে প্রচুর। আজ থেকে কয়েক বছর আগে এভাবেই তো কান্না করে পূর্ণতার মনের সব কথা শ্রেয়াকে বলতো। সমস্যার সমাধান চাইতো, নানা কাজে শ্রেয়ার পুরোদমে সাহায্য পেত। আজও সেদিনের স্মৃতি ভাসে মনের অন্দরে। বিভৎস দিনের কথা মনে পড়ে। ভুলে যেতে ইচ্ছে করে সব ঘটনা। একটা ভুল হলেও সেই ভুলের জন্য শ্রেয়ার ক্ষমা হলো না। কিন্তু দিন শেষে মৃত ব্যক্তি আর কখনো জীবিত অবস্থায় ফিরবে না। পূর্ণতার চোখ কুঁচকে ভেতরের অশান্ত বিষাদের ঝড়টা থামানোর চেষ্টা করল। ফোনটা মুঠোর মধ্যে শক্ত করে ধরে রেখে পাশে থাকা বিছানার উপর বসে পড়ল। মিনিটের কাঁটা তীর তীর করে চলে যেতে লাগলো, নিঃশব্দে, নিঃশর্তে, নিঃসংশয় হয়ে। পূর্ণতা দ্রুত নিজেকে সামলানোর জন্য গলা শক্ত করে ভেতরে চাপিয়ে রাখা কান্নাটা কয়েক মুহূর্তের মধ্যে শান্ত করে। মনটা একটু শান্ত হলে ঘড়ির দিকে তাকিয়ে চিন্তা করে, সাবিহা এখন কেন কল করেছে? আয়মান কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণ? পূর্ণতা কিছুই বুঝতে পারছে না এখন। তাড়াতাড়ি সব ঠিকঠাক করার জন্য ফোনটা পার্সে ঢুকিয়ে দ্রুত বেরিয়ে গেল। সদর গেটের কাছে চলে গেলে আবার পা ঘুরিয়ে আয়েশার রুমে গিয়ে প্রণয়কে দেখতে পেল। ছেলের কাছে ছুটে গিয়ে অমনি শাশুড়ির কাছে পুরো ঘটনা খুলে বলল। সব শুনে আয়েশা প্রচণ্ড চিন্তিত হয়ে উঠলেন। তিনি উদ্বিগ্ন সুরে পূর্ণতাকে তাড়াতাড়ি সেখানে যেতে বললেন। এদিকে পলাশের রুম থেকে ডাক এলে আয়েশা কিছু সময়ের জন্য সেখানে চলে গেলেন। পূর্ণতা এতক্ষণ পর ছেলের দিকে দৃষ্টি দিল। প্রণয় তখন বিছানায় পা দুলিয়ে সাইকেলের মতো খেলছে। লাল টুকটুকে গাল দুটোতে ভর রেখে নিষ্পাপ হাসি দিচ্ছে। স্বচ্ছ পরিষ্কার নির্মল চাহনিতে অবুঝ মায়ায় তাকিয়ে আছে। ছোট ছোট নরম আঙুলগুলো মুখে ঢুকিয়ে মনের আনন্দে খেলছে প্রণয়। তার গায়ের রংটা ফর্সা, কিছুটা লালচে, কিছুটা রাঙা রাঙা, গাল দুটো একদম লালচে আভা। পূর্ণতা পার্সটা বিছানায় রেখে বেবি পেপার সহ কোলে তুলে নিল প্রণয়কে। বাবার মতো পাওয়া চোখ দুটো দিয়ে প্রণয় ড্যাব ড্যাব করে তাকিয়ে হাসছে। একটু বাদ রাখেনি পূর্বের মতো চোখ দুটো পেতে। সম্পূর্ণ চক্ষু চাহনি একদম খাপে খাপে পূর্বের সাথে মিলে। পূর্ণতা পরম আহ্লাদে প্রণয়ের লালচে গালে চুমু খায়। মৃদু হাসি দিয়ে মায়াবী চোখ দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই অবিকল তোর বাবার প্রতিরূপ পেয়েছিস, একদম তোর বাবার মতো চোখ দুটো। এই চোখ দিয়ে যে বড় হয়ে কতজনকে নাশ করবি জানেনি। তোর বাবার চোখ দুটোর জন্য আমি কখনো রাগ পুষে থাকতে পারিনি। চোখের দিকে তাকালেই আমি রাগ ভুলে যেতাম। তোকে পেটে নিয়ে সারাক্ষণ তোর বাবার কথাই চিন্তা করতাম। একটু শান্তি পাইনি প্রণয়। না তোকে শান্তি দিয়েছি, না আমি স্বস্তিতে থেকেছি। তোর বাবার কথা চিন্তা করলে বুকটা শুকিয়ে যায়। জেলে কম কষ্ট হয়নি। আমি ওর জায়গায় থাকলে কি করে টিকতাম? তোর জন্য কিছু না করলেও নিজের সবটা শেষ করে দিয়েছে এই ব্যক্তি, জানিস? তোর বাবার মতো রাশভারী মানুষকে একমাত্র তুই কাঁদিয়েছিস। তোকে কোলে তুলে আমার সামনে অশ্রু ঝরিয়ে ফেলেছে। রাতে কতবার তোর আঙুল ধরে চুমু খায় সে হিসেব তুই জানবি না প্রণয়। এখন ওকে কাঁদতে দেখি, চোখ দুটো ভেজা থাকে, শুধু তোর দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়ে টলমল করে পানি পড়ে। ওর বুকে যে কি নিয়ে এখনো দুঃখ আমি জানি না বাবা। এইটুকু বুকটার মধ্যে কি কি ও লুকিয়ে রেখেছে আমাকে কিছুই বলে না। তোর বাবাটা মুখ চাপা মানুষ, আমার কাছে সহজে কিছু বলে না। তুই যেদিন দুনিয়ায় আসলি সেদিন ওকে যা তা বকেছি,
ও আমাকে পাল্টা করে কিছুই বলেনি। অন্য কেউ হলে সত্যি আমাকে ফেলে চলে যেত। জেল থেকে বেরিয়ে হসপিটালে গিয়েছে, এটাই আমাকে বলেনি। এখনো শার্ট পাঞ্জাবির হাতা গোটায় না, স্লিভ নামিয়ে রাখে। এখনো সবার কাছ থেকে হাত দুটো লুকিয়ে রাখে। ডান হাতের প্লাস্টার খোলা হয়নি, বাম হাতের কোনোই এখনো কালো দাগ আছে। মলম লাগাতে গিয়ে প্রচুর ব্যথা পায়, তবু একটা শব্দ উচ্চারণ করে না। অথচ দেখ, এই দু হাতে দাবড়ে বেরিয়ে কাজ করেছে, তোকে কোলে নিচ্ছে, সবার খেয়াল রাখছে। সারা দিন শেষে রাতের বেলার যখন ঘুমোতে আসে, তোর মুখটা যেন ওর ক্লান্তি কাটিয়ে দেয়। তুই তোর বাবাকে কোনো দিন কষ্ট দিবি না। যদি আমি নাও থাকি, তবুও তোর বাবাকে দেখে রাখবি প্রণয়। আমি যাই, তুই তোর বাবার মতোই হ, কঠিন হ, রাগী হ। তুই ওয়াসিফ পূর্বের মতোই পুরো দাপট নিয়ে চলবি, সামনে পিছে তাকাবি না। ও যেমন কাউকে পরোয়া করে চলে না, তেমনই বেপরোয়া হবি। শুধু সত্যের জন্যই বেপরোয়া হবি, মিথ্যের জন্য আদবে চলবি না। তোকে দুনিয়ায় দেখাটা তোর বাবার শেষ ইচ্ছা। আর বিশ্বাস কর, আমি সার্থক। ও তোকে আমার চেয়ে বেশি ভালোবাসে। একটু বড় হলে বুঝবি তোর বাবা মানুষটা কেমন। আচ্ছা, তোর বাবার চেয়ে রাগী হবি? তোর চুল যে এত খাড়া খাড়া, আমি যে এখনই চিন্তায় মরছি। আবার হাসি, খালি হাসি, এত খিলখিলিয়ে হাসলে তো সমস্যা। তুই সব বুঝে গেলি নাকি? প্রণয় মুখের কাছে আঙুল এনে পূর্ণতার দিকে হাসি হাসি তাকিয়ে আসছে। হাসি মাখা চোখে পিটপিট চাহনিতে এমনভাবে দৃষ্টি দিয়ে আছে যেন পূর্ণতার সব কথা সে বুঝে ফেলেছে। পূর্ণতার বুকটা শান্তিতে ছেয়ে যাচ্ছিল। অদ্ভুত শীতলতার পরশ পেয়ে মনের ভেতর ঠান্ডা হচ্ছিল। মুখ নামিয়ে ছেলের কপালে গাঢ় করে চুমু খেল। কয়েক মিনিটের মধ্যে আয়েশা এসে পড়লে প্রণয়কে রেখে পূর্ণতা রওনা দিল। আকাশটা কালো মেঘে ঘনিয়ে আসছে, চারধার ভয়ঙ্কর অন্ধকারে ঢেকে যাচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে সূর্যের আলো। চারদিক থেকে মানুষের মনে শঙ্কার উদ্ভব হলো। পূর্ণতা গাড়িতে বসে জানালার বাইরে দৃষ্টি রেখেছিল। এত ভয়াবহ অন্ধকার আগে কখনো দেখেনি। নির্মল আকাশকে নির্মমভাবে গ্রাস করে নিচ্ছে কালো মেঘ। এমন আবহাওয়া দেখে গাটা কেমন শিরশির করে উঠছে। পূর্ণতার মনে একমাত্র ভয়টা শুধু পূর্বকে নিয়েই হলো। সকাল থেকেই পূর্বের কোনো লাতা পাতা নেই। কল দিলে কল ধরছে না, কোথায় আছে খবর নেই। পূর্ণতা ঢোক গিলে পূর্বকে আরেকবার কল দিল। মনে মনে সুস্থতার জন্য জব করছিল, কিন্তু মনের উৎকণ্ঠা হ্রাস না করে আরও বেগতিক হয়ে উঠল। পূর্ব কল ধরল না। ড্রাইভারের উদ্দেশ্যে সামনে দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করে দিল পূর্ণতা, আকবর চাচা, সকালে তো আপনি দারোয়ানের সাথে আড্ডা দিচ্ছিলেন, আপনি কি পূর্বকে যেতে দেখেছেন? প্রবীণ বয়সী আকবর সতর্ক ভঙ্গিতে গাড়ি চালাতেই পূর্ণতার জন্য সকল সরল গলায় উত্তর দিল, বাবা তো ফোনে কথা কইতে কইতে গাড়ি চালাচ্ছিল, এরপর গাড়ি চালু দিয়ে কই জানি চলে গেছে, আমি আর দেহি নাই। এটুকু শুনে আর প্রশ্ন করার অবস্থা রইল না। শুকিয়ে আসা গলা কোনো মতে ঢোক গিলে ভেজানোর চেষ্টা করল পূর্ণতা। বুকটা ভয়ঙ্করভাবে ধুকধুক করছে। যদি কিছু হয়। গুমটপূর্ণ আকাশের দিকে করুণ দৃষ্টি রাখল সে। পূর্ব হয়তো আবারও পুরনো রাস্তায় ফিরে গিয়েছে, এইটুকু ভাবতে অস্থির হয়ে উঠছে পূর্ণতা। এসির ভেতরে চুইয়ে ঘামতে শুরু করেছে সে। আর ভাবতে পারল না পূর্ণতা। চোখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। এক বোতল পানি পুরোটা খেয়ে ফেলল। অমনি গাড়ি এসে পৌঁছালো শিকদার বাড়িতে। বটলটা ডাস্টবিনে ফেলে বাড়ির ভেতরে ঢুকেই গায়ের লোম দাঁড়িয়ে গেল পূর্ণতার। সাবিহার অবস্থা খুবই খারাপ। মাথা ঘুরে পড়ে গিয়ে বেকায়দায় বমি করে রুম ভাসিয়েছে। রুম একদম নষ্ট হয়ে গেছে। এদিকে বাড়িতে দ্বিতীয় কেউ নেই। আয়মানের নানা হাসপাতালে ভর্তি বিধায় আফিয়া মূলত সেখানেই গিয়েছে। সাবিহাকে জোরাজুরি করেও সঙ্গে নিতে পারেনি। সাবিহার মুখ শুকিয়ে কয়েক ঘন্টার মধ্যে বিবর্ণ আকার ধারণ করেছে। হাত পা ঠান্ডা হয়ে চোখ ঘোলাটে দেখাচ্ছে। এদিকে হাত পা ঠান্ডা হওয়া ভালো লক্ষণ না। পূর্ণতা তাড়াতাড়ি সাবিহাকে শাড়ি পাল্টাতে বলে রান্নাঘরে চলে গেল। তাক থেকে খুঁজে খুঁজে চিনির বয়াম বের করে মুহূর্তের মধ্যেই চিনির পানি গুলিয়ে আনলো। ততক্ষণে সাবিহার দুর্বল ক্লান্ত নেতানো দেহ বিছানায় সেটে গেছে। পূর্ণতা ওকে চটজলদি চিনির পানি খাইয়ে দেয়। কয়েক মিনিট যেতেই আবার ভক করে বমি করে সাবিহা। বিছানার চাদর নষ্ট করে ফেলে। অত্যাধিক দুর্বলতার জন্য চোখ খুলেও তাকাতে পারছে না সে। পূর্ণতা মাথায় হাত দিয়ে চরম বিপাকে ফেসে গেছে। আয়মানকেও অনবরত কল করতে থাকে। শেষে নিরুপায় হয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে সাবিহার পালস রেট চেক করে, চোখের পাতা মেলে দেখে এবং পূর্ণতার দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলে, স্ত্রীকে টেস্ট করানো দরকার,
বাসায় রেখে অবস্থা বোঝা যাচ্ছে না। পূর্ণতা হতবিহবল হয়ে চিন্তায় ক্লিষ্ট হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ থেকে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে জবাব দেয়। ওর পেটে সমস্যা, প্রচুর বমি করছে যে। পেটে গ্যাস হলো কিনা বুঝতেই পারছি না, আপনি কিছু করুন। পূর্ণতার চিন্তান্বিত মুখ দেখে ডাক্তার ছোট নিঃশ্বাস ছাড়ে। সাবিহার দিকে এক পলক তাকিয়ে থেকে শেষে পূর্ণতার দিকে দৃষ্টি দিয়ে বলে, মনে তো হচ্ছে অন্তঃসত্ত্বা। প্রথমে বজ্রাহতের মতো তাকালো পূর্ণতা, পরক্ষণে তীব্র খুশিতে চোখ টলমল করে হেসে দিল সে। ডাক্তার পূর্ণতার অভিব্যক্তি দেখে একটু হেসে বললেন, যদিও নারী টিপে ধারণা দিলাম, বাকিটা ক্লিকে গিয়ে টেস্ট করলে জানতে পারবেন। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকস্মিক বৃষ্টিতে প্রকৃতির সব ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে। নির্মল হয়ে উঠছে গাছের সব সবুজ নব্য পাতা। আকাশে গুরু হয়েছে মেঘের হুঙ্কার। ফুলে ফেঁপে উঠছে মেঘ, পুঞ্জীভূত কালো আকাশ। কেঁপে উঠছে মাটি, বৃষ্টির তীব্রতায় দুলে উঠছে গাছ। পূর্ণতা বৃষ্টির মধ্যে ক্লিনিকে নিয়ে গেল সাবিহাকে। ইতিমধ্যে রাস্তায় পানি জমতে শুরু করেছে। মানুষ বৃষ্টি মাথায় দৌড়াচ্ছে গন্তব্যের দিকে, কেউ ছুটছে ছাউনির উদ্দেশ্যে। ক্লিনিকে এনে দ্রুত টেস্ট করালো সাবিহাকে। সত্যি সত্যি ধরা পড়ল সাবিহা প্রেগনেন্ট। নিজের গর্ভবতী হবার খুশিতে পূর্ণতাকে জাপটে ধরে কেঁদে দিল সাবিহা। খুশির জোয়ার উপচে পড়লেও ক্ষণিকের মধ্যে মুখ ভার হলো সাবিহার। পূর্ণতা শিকদার বাড়িতে ফিরতে ফিরতে সাবিহার কাছে পুরো ঘটনা শুনল। আয়মান ইদানিং খিটখিটে স্বভাবের হয়ে গেছে, কাজের মধ্যে ব্যস্ত হয়ে নাস্তানাবুদ অবস্থা। সাবিহাকে পাসপোর্ট করার জন্য তাগাদা দিলেও পরিষ্কার শব্দে বিদেশ যাওয়ার ব্যাপারে নাকচ করে দেয়। সাবিহা বিদেশ যেতে ইচ্ছুক না, কিন্তু আয়মানও এ কথায় নারাজ। সে কিছুতে এদেশে থাকতে রাজি না। সব কাজ গুটিয়ে বিদেশে বাড়ি দিয়ে সেখানেই সেটেল হতে চায়। আফিয়া অনেক বুঝিয়েও ছেলেকে রাজি করাতে পারেনি। আয়মান এক কথায় অটল, অনড় এবং অবিচল রয়ে রইল। সাবিহা যখন শাশুড়ি এবং দেশ ছেড়ে সঙ্গে যেতে না করল, আয়মান তখন আর ওকে বাধা দিল না। সে নিজে ভিসা কনফার্ম করে টিকিট কেটে চুপচাপ লাগেজ গুছিয়ে বিদায় হলো। এমন দিনে রওনা দিল যেদিন আফিয়াও বাড়িতে নেই। সাবিহার অনেক জোরাজোরির পরও আয়মান থাকেনি। উপায়ান্তর না পেয়ে শেষে পূর্ণতাকে কল দিয়ে সাবিহা বাড়িতে আনে। কিন্তু শারীরিকভাবে সপ্তাহখানেক ধরে সাবিহা বেশ অসুস্থ ছিল, এই ব্যাপারে কাউকে জানায়নি। ব্যস্ত হয়ে থাকা আয়মান সাবিহার দিকে পরখ করেনি। পূর্ণতা চুপচাপ সবটা শুনে সাবিহাকে শান্ত হতে বলে বিছানায় শুতে পড়ল। একটু ঘুমানোর চেষ্টা করতে বলে পূর্ণতা বারান্দার দিকে চলে গেল। ফোনের পাওয়ার বাটনটা অন করতেই বুঝতে পারল আয়মানের ফ্লাইট এতক্ষণে টেক অফ করে ফেলেছে। ফোন এখন টোটালি বন্ধ থাকবে। ইউএসের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে 48 ঘন্টা সময় লাগবে। এরপর কাঙ্ক্ষিত স্টেটের ফ্লাইটে লাগবে আরও 6 ঘন্টা। আয়মানের সাথে 3 দিন পর্যন্ত কোনো যোগাযোগ সম্ভব না। পূর্ণতা ওর নাম্বারে মেসেজ ছেড়ে দিল। বৃষ্টিমুখর আকাশের দিকে তাকিয়ে মনটা কেমন উদাস, বিষণ্ণ এবং বিক্ষিপ্ত হয়ে উঠল। কেমন শূন্যতা ভর করল মনের আঙিনায়, যেন কিছুই নেই, কিছু নেই ভাব। আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে সাবিহার দিকে এক পলক তাকালো পূর্ণতা। বদ্ধ চোখের 2 চক্ষু কার্নিশ বেয়ে অশ্রুফোঁটা ঝরছে। ঈষৎ ভঙ্গিতে কান্নার দোলে সাবিহার বুক উপর নিচ কাঁপছে। এদিকে পূর্ণতার ফোনে প্রণয়ের জন্য তাড়াতাড়ি ফেরার তাগিদ আসলে সাবিহার জন্য চিন্তায় পড়ল পূর্ণতা। কলটা পূর্বিকার নাম্বার থেকে এসেছে। কলটা রিসিভ করে পূর্ণতা কানে ফোন দিতেই পূর্বিকা কেমন সতর্ক সুরে বলল, পূর্ণতা। সারা দিতে গিয়ে বেশ হোঁচট খেল পূর্ণতা। অদ্ভুত শোনাচ্ছে পূর্বিকার কণ্ঠটা। প্রচণ্ড কৌতূহল কাজ করল ওর। পূর্ণতা তৎক্ষণাৎ পূর্বিকাকে পাল্টা প্রশ্ন করল, আপু কিছু কি হয়েছে? প্রশ্ন করার পর পূর্বিকার উত্তরটা আসলো না। পূর্ণতা কান থেকে ফোন সরিয়ে স্ক্রিন দেখে কলের টাইম এখনও কন্টিনিউ চলছে, কিন্তু পূর্বিকা কোনো সারা শব্দ করছে না। পূর্ণতা কৌতূহল চাপতে না পেরে অস্থির হয়ে জিজ্ঞেস করল, আপু আপু কি শুনতে পাচ্ছ? কি হয়েছে? আপু বাড়িতে সব ঠিকঠাক আছে তো? প্রণয় কি কান্না করছে? হ্যালো আপু, জবাব দাও। অনেকগুলো প্রশ্ন শেষে হাঁপিয়ে ওঠার মতো শ্বাস টানতে লাগলো পূর্ণতা। নিশ্চয় কিছু হয়েছে। পূর্বিকার কণ্ঠ অদ্ভুত শোনাচ্ছে। পূর্বও বাড়ি নেই, আবার কোনো সূত্র আসলো কিনা, প্রণয় বাড়িতে একা, এসব কিছু চিন্তা করতেই মারাত্মক অস্থির হয়ে পূর্ণতা। এদিকে পূর্ণতার এমন অপ্রকৃতস্থ অবস্থা দেখে সাবিহা ওকে শান্ত হতে বলে, কিন্তু পূর্ণতা আর শান্ত হয় না। সাবিহা ওকে দ্রুত ওয়াসিফ ভিলা যেতে বলে। যত তাড়াতাড়ি সম্ভব সেখানকার পরিস্থিতি দেখা উচিত। সাবিহার এ কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পূর্ণতা দৌড়ে নিচে নামল। গাড়ির দরজা খুলে এক্ষুনি ওয়াসিফ ভিলা যেতে বলল। ড্রাইভার মাথা ঘুরিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে আহত সুরে বলল, মা, বাইরে এখন প্রচুর বৃষ্টি, রাস্তায় পানিও জমছে, একটু পর বাইরে হইলে ভালো হয় না?
কোনো কথা শুনতে পূর্ণতা রাজি না। সে পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিল রাস্তায় টাইফুন শুরু হলেও গাড়ি যেন না থামে। এই মুহূর্তে গাড়ি স্টার্ট দিয়ে যেন ওয়াসিফ ভিলায় সোজা রওনা দেয়। পথে কোনোভাবে যদি গাড়ি থামে তাহলে পূর্ণতার রূঢ় আচরণ দেখবে। ড্রাইভার পূর্ণতার রণচন্দ্রীর অগ্নিমুখ দেখে কোনো কিছু বলার সাহস পেল না। সে ইঞ্জিন চালু দিয়ে পানি ভেঙে এগোতে থাকে। বৃষ্টির জন্য যেখানে 5 মিনিটের পথ 15 মিনিট লাগে, সেখানে আজ 1 ঘন্টার পথ 2.5 ঘন্টা লাগছে। বৃষ্টির প্রখরতা একটু যেন কমেছে, কিন্তু পূর্ণতার অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে। কাউকে ফোন দিয়ে সে পাচ্ছে না। পূর্বিকা, আয়েশা, নুরানি, ময়না কেউ কলটা ধরছে না। আকাশটা এখন হিংস্রভাবে কালো হয়ে আছে। প্রকৃতি কেমন গুটিয়ে আছে এই রূপ দেখে। গাড়িটা ওয়াসিফ ভিলার গেট ভিড়িয়ে পার্কিং সাইডে থামতেই পূর্ণতা গাড়ি থেকে বাড়ির গেট পর্যন্ত দৌড়ে ভেতরে ঢুকল। এরপর মাথা ঝেড়ে কাপড় ঠিকমতো ঝাড় দিতেই চোখ তুলে গ্রাউন্ড ফ্লোরের দিকে দৃষ্টি আটকাল। অমনি ভ্রু কুঁচকে এলো। বাইরে মেঘের জন্য ঘুটঘুটে অন্ধকার, অথচ বাড়িতে কেউ লাইট জ্বালায়নি। বাদলার দিনে এমন অন্ধকার অবস্থা আগে কখনো হয়নি। এমন কেন হচ্ছে দিনটা? সব বিপদের আভাস কি আজই আছড়ে আসছে? পূর্ণতা গলা তুলে পা এগিয়ে আয়শার উদ্দেশ্যে ডাকে, আম্মা, আম্মা আপনি কোথায় আছেন? আম্মা আপনি কি ঘরে? আম্মা। পূর্ণতার এক ডাকে হরহর করে সাড়া দেয়া ব্যক্তিটা আজ এত ডাকেও সাড়া দেয়নি। পূর্ণতার বুকটা কেমন কামড়ে এলো। অদ্ভুতভাবে গা শিরশির করে উঠল। পুরো গ্রাউন্ড ফ্লোর যে অন্ধকার, তার চেয়ে আরও বিভৎস অন্ধকার হয়ে গেছে দোতলায়। পূর্ণতা সবাইকে ডাকতে ডাকতে রুম চেক করল। পূর্বিকা নেই, আয়শার রুমে আয়শা নেই, পলাশের রুম শূন্য। প্রণয়ের জন্য পূর্ণতা ভয়ে কেঁপে উঠল। পূর্ণতার অনুপস্থিতিতে কেউ এসেছিল? কেউ কি সবাইকে নিয়ে কোথাও পালিয়ে গেছে? পূর্ণতা এইটুকু ভাবতে এক চিৎকার দিয়ে আম্মা, আপনি, নুরানি বলে ডাকতে লাগলো। তন্ন তন্ন করে প্রতিটা রুমের বাথরুম, বারান্দা চেক করতে লাগলো। কেউ নেই, কেউ নেই এখানে। আকাশটা যেন পৈশাচিক হাসি দিয়ে বিকট গর্জন করছে। এক একটা ভয়ঙ্কর বজ্রপাত ভূমিতে এসে দাপট দেখাচ্ছে। শো শো করে হাওয়ার তেজ বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে বৃষ্টিও মুষ্টে পড়ছে। প্রকৃতির এমন তাণ্ডব লীলায় পূর্ণতা হাউমাউ করে কেঁদে উঠল। বাড়ির মানুষগুলো কোথায় গেল? ওয়াসিফ ভিলায় এত অন্ধকার আগে কখনো দেখেনি পূর্ণতা। ক্রমশ অন্ধকার যেন আরো বৃদ্ধি পাচ্ছে। এবার চোখে লাইট ছাড়া অন্য কিছু দেখা সম্ভব না। পূর্ণতা হাতের ফোনটা থেকে ফ্ল্যাশ অন করল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে দোতলায় উঠল। করিডোরে আলো ফেলে দেখল সেখানে সুনসান অবস্থা। পুরো বাড়িটার মধ্যে পূর্ণতা কেবল একা। চোখ মুছতে আবার অশ্রুতে ভরে উঠল ওর। ফ্ল্যাশ অন করা হাতটা উঁচু করে নিচের রুমের দিকে এগুলো। রুমের সামনে আসতেই দেখল দরজা বন্ধ করা, অথচ যাওয়ার পূর্বে দরজা খোলাই ছিল। পূর্ণতা কান্নার হিরিকে কাঁপতে কাঁপতে কম্পমান হাতটা দরজার নবে রাখল। মৃদু একটা ঢোক গিলে নব মোচড় দিতেই দরজা খুলে ফেলল। দৃষ্টি ভেতরে দিতেই শরীরের প্রতিটি পশম কাটা দিয়ে উঠল। বিস্ফোরিত চাহনিতে তাকিয়ে থাকতেই গলা রুদ্ধ হয়ে এলো। ওর শরীরে কেউ যেন বরফ রেখে দিয়েছে, এমন থরথর করে পূর্ণতা কাঁপছে। রুমের সেন্টারে ছোপ ছোপ রক্ত। কিছু রক্ত একটা জায়গায় লম্বা হয়ে লেপ্টে আছে, মনে হচ্ছে কাউকে টানতে টানতে নিয়ে গেছে। পূর্ণতা নির্বাক দৃষ্টিতে রোবটের মতো দাঁড়িয়ে পড়ল। কান্না, ভয়, চিৎকার সব এক লহমায় ভুলে গেল। উঁচু করে রাখা হাতটা ধপ করে নিচে পড়ল। তখন ফোনটা ধীরে ধীরে হাত থেকে ছেড়ে দিল। মৃদু আওয়াজে পায়ের কাছে ফোনটা পড়ে যেতে নিস্তেজ পরিবেশে আবদ্ধ হয়ে গেল পূর্ণতা। সময়ের কাটা কয়েক মিনিট ওইভাবেই চলে গেল, কিন্তু পূর্ণতা আর আগের মতো অস্থির হয়ে উঠল না। ধীরে ধীরে পা ফেলে রক্তিম স্থানটার দিকে এগুলো। চোখের কাছে স্থানটা এগোতে এগোতে এক পর্যায়ে ঠিক পায়ের কাছে আটকে গেল। চোখ নিচু করে রক্তমাখা ফ্লোরে দৃষ্টি ছুড়ল। আকাশ ছিঁড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হতেই বিকট শব্দ করে জানালা দিয়ে আলো এসে আবার ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। পূর্ণতা একটুও নড়ল না, শব্দ করল না, চলেও গেল না। হঠাৎ মনে হলো কেউ ওর শাড়িটা পেছন থেকে ধরেছে। কাঁধের কাছে আঁচলটায় মৃদু টান লাগছে। কানে কারো চুপি চুপি আসার পদধ্বনি শোনা যাচ্ছে। বৃষ্টির কারণে মনের ভ্রম ভেবে পূর্ণতা সেদিকে মনোযোগ দিল না ঠিকই, কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় কোমরে হাতের স্পর্শ পেল পূর্ণতা। আকস্মিকভাবে শিউরে উঠে সাথে সাথে মাথা নোয়ালো। দেখার জন্য রুমে আলো নেই। বাইরের বিদ্যুৎ পৃষ্ঠের জন্য অপেক্ষা করতেই ততক্ষণে হাতটা কোমর ছেড়ে পেটের উপর অস্তিত্ব বোঝালো। ঠিক ওই সময় বাইরে থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হতেই রুম আলোকিত হয়ে হাতটার গরম দেখা গেল। ঢোক গিলতে মাথা সোজা করে হাতটার উপর নিজের হিম হওয়া কম্পিত হাতটা রাখল। অমনি কানের কাছে শিহরণ জাগিয়ে ঠান্ডা সুরটা যেন এলো। হাত এত ঠান্ডা কেন? শীতের প্রবলতা এবং ঠান্ডা কথা দুটোই দারুণভাবে আক্রমণ করল ওকে। পূর্ণতা অন্তঃসারশুদ্ধ হয়ে নেতিয়ে পড়ল ফ্লোরে।
নেত্রপল্লব বন্ধ হয়ে গেল আপনা আপনি। কোনো কিছু দেখতে পেল না স্পষ্ট রূপে। মাথা প্রচণ্ড ঝিমঝিম করছে পূর্ণতার। দুহাতে মাথাটা ধরে শোয়া থেকে উঠে বসলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতেই মাথার ঝিমঝিমানি ভাব একটু যেন কমলো। চোখ খুলতে চারপাশ পরিষ্কার দেখতে পেলে পূর্ণতা তখনই আবিষ্কার করলো সে এই রুমটা চিনে না। দ্রুত বিছানা থেকে নামলো। আশেপাশে দৃষ্টি দিয়ে পূর্ণতা এগোতেই সিঁড়ি দেখতে পেল। সিঁড়িটা উপরের দিকে যাচ্ছে এবং সেখানে একটা খোলা দরজা আছে। সেই দরজা দিয়েই হো হো হাসির কলরব শোনা যাচ্ছে। পূর্ণতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো এবং খোলা দরজার কাছে আসতেই হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ল। সেকেন্ডের মধ্যে হাসাহাসির শব্দ বন্ধ হয়ে গেল। তখন হাসির ব্যক্তিগুলো পূর্ণতার দিকে তাকিয়ে রইল। পূর্ণতা তাদের দেখে অবুঝের মতো ভেতরে পা দিয়ে কাছে যেতে লাগলো। আর ঠিক তখনই চায়ের কাপে এক তৃপ্তির চুমুক দিয়ে পূর্ণতার উদ্দেশ্যে বলল। শরীর ভালো লাগছে এখন? পূর্ণতা এগিয়ে এসে চুপচাপ দাঁড়ালো। সকলের দিকে দৃষ্টি দিয়ে শেষে রাগী সুরে উত্তরটা দিল। আমার সাথে এরকমটা করার মানে কি পূর্বিকা আপু? পিনপতর নীরবতায় ছেয়ে গেল তখন। পূর্বিকা, আয়েশা, খোদেজা, কবির নিজেদের মধ্যে চাওয়াচাওয়াই করলো কিছুক্ষণ। তারপর পূর্ণতার উদ্দেশ্যে আয়েশা শান্ত সুরে বলল। পূর্বিকার দোষ নেই মা, ও কেন এরকম করতে পারে তুমি তো জানোই। এখন আর দাঁড়িয়ে থেকো না, আসো তোমাকে খেতে দেই। পূর্ণতা অটলভাবে জবাব দিল। আমি খাবো না আম্মা। প্রণয় কোথায়? পূর্ণতার কথা শুনে খোদেজা একটু নড়ে চড়ে বসল। শাড়ির আঁচলটা কোলের উপর থেকে সরিয়ে দিতেই প্রণয়কে দেখতে পেল পূর্ণতা। নানির কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে প্রণয়। খোদেজা সতর্ক কণ্ঠে বলে উঠল। এই যে তোর প্রণয়, রোদ পোয়াতে এনেছি, আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আয় নিয়ে যা। পূর্ণতা এগিয়ে গিয়ে দুহাত বাড়িয়ে প্রণয়কে কোলে তুলে নিল। আদুরে মুখটা নিজের গলার সাথে জড়িয়ে নিচে চলে গেল পূর্বিকা। সেখান থেকে উঠে ওর পিছু পিছু নামলো। প্রণয়কে বিছানায় শুইয়ে দিয়ে রুমটা ভালোভাবে দেখছে পূর্ণতা। কোথায় আসলো, কেন আসলো, কার বাড়ি, কোন জায়গায়, কিছুই বুঝতে পারছে না পূর্ণতা। এর মধ্যে পূর্বিকা খাবারের প্লেট হাতে রুমের দরজায় নক করলো। মিষ্টি করে হেসে বলল, আসবো? পূর্ণতা তার কৌতূহলী চোখ ক্ষণিকের জন্য স্বাভাবিক করে হ্যাঁ সূচকে আসতে বলল। পূর্বিকা খাবারের প্লেট নিয়ে বিছানায় রেখে পূর্ণতাকে সামনে বসিয়ে নিল। পূর্ণতা প্লেটের দিকে দেখল খিচুড়ির সাথে একপাশে ডিম ভাজা, অন্য পাশে শুকনো মরিচের সাথে পেঁয়াজ ভর্তা। পূর্বিকা পেঁয়াজের ভর্তা দিয়ে কয়েক লোকমা গরম খিচুড়ি মাখতেই সরল গলায় বলে উঠল। কাল ওভাবে কল দেওয়ার জন্য দুঃখিত পূর্ণতা। যদি সন্দেহ না ঢোকাতাম তাহলে তুমি সারপ্রাইজটা পেতে না। পূর্ণতার শান্ত দৃষ্টিতে পূর্বিকার দিকে তাকালো। পূর্বিকা গরম লোকমায় ফুঁ দিয়ে হালকা ঠান্ডা করে পূর্ণতার ঠোঁটের কাছে ধরে বলল, হ্যাঁ করো, খাইয়ে দিই। আবার কবে দেশে আসি, আবার কবে খাইয়ে দিই, কোনো কিছুই ঠিক না। তাকিয়ে থেকো না, হ্যাঁ করো। পূর্বিকার দিকে তাকিয়ে থাকতেই পূর্ণতা হাঁ করে লোকমাটা মুখে পড়ল। পূর্বিকা দ্বিতীয় লোকমাটা রেডি করতেই পূর্ণতার কৌতূহল মিটিয়ে বলল, গতকাল তুমি যখন সাবিয়ার ওখানে গেলে তার ঠিক আধা ঘন্টা পরেই পূর্ব বাড়িতে ফিরেছে। ফিরেই আমাকে বলে তোমাকে কল দিয়ে চলে আসতে, কিন্তু তখন আইমানের ঘটনাও জানতো না। পরে একটা প্ল্যান বানায় তোমাকে সারপ্রাইজ দিতে। আমাকে ওইভাবে কথা বলার জন্য পূর্বই বাধ্য করেছে। তুমি তো ওকে চেনোই, ও কি পরিমাণ নাছোড়বান্দা, আমার আর বলা লাগবে না। আমি তোমাকে কল দিয়ে যখন কল কাটলাম, ও সবাইকে গাড়ি করে এখানে পাঠিয়ে দিল, একা একা ওখানে রইল। আল্লাহ তাআলাই জানে ও তোমার সাথে কি করেছে। হঠাৎ ফোন করে পাগলের মতো বলতে লাগলো তুমি নাকি বেহুশ হয়ে গেছো। পরে ওকে বললাম মাথা ঠান্ডা করে তোমাকে চটপট এখানে নিয়ে আসতে। যতদূর তোমার অবস্থা দেখে বুঝলাম তুমি অতিরিক্ত ভয় পেয়ে সেন্স হারিয়েছ। এদিকে প্রণয়ের হায়রে কি চিৎকার, কান্নার জন্য চোখ আর খোলে না। আমি কোলে নেই, মা কোলে নেয়, আন্টি কোলে নেয়, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, আঙ্কেল কোলে নিয়ে উল্টো ঘর কাঁপিয়ে কাঁদে। তুমি আর হোশে ফেরো না। পূর্ব ওই বৃষ্টির মধ্যে কোথা থেকে ডাক্তার খুঁজে আনে, ওই ভালো জানে। পরে তোমার অবস্থা দেখে বলে তুমি খুব দুর্বল হয়ে গেছো, রাতটুকু সম্পূর্ণ রেস্টে থাকতে বলে। প্রণয়ের কান্না দেখে কে? পূর্ব সারা রাত প্রণয়কে কোলে নিয়ে পায়চারি করেছে। শেষে 3টার দিকে একটু শান্ত হলে 3:30টার দিকে ঘুমাইয়ে যায়। আমাদের সবাইকে ঘুমোতে বলে বাকি রাতটা তোমার পাশেই কাটিয়ে দেয়। এখন সকালে কোথায় যে বেরোলো কাউকে বলে যায়নি, শুধু এটুকু জিজ্ঞেস করাতে বলে গেছে বিকেলের দিকে ফিরবে। তুমি খাওয়া শেষ করো, খালি মুখে বসে থেকো না। তুমি যদি না খাও তাহলে তোমার প্রণয় কিন্তু খাবার পাবে না পূর্ণতা। নাও হাঁ করো।
প্রচুর প্রশ্নের আনাগোনা চলছিল মনে। পূর্ব কোনো নতুন জায়গায় এসেছে এ নিয়েও বেশ শঙ্কিত। পূর্ণতা দ্বিতীয় লোকমাটা মুখে নিতেই প্রশ্নাত্মক কণ্ঠে বলে ওঠে, নতুন জায়গায় সবাইকে আনলো কেন আপু? কারণ কি? তুমি কি কিছু জানো? ও কি কোনো বিপদে পড়েছে নাকি এমনি এখানে এসছে? পূর্বিকা ওর অস্থির ভাবনা দেখে খিলখিল করে হেসে ফেলল। খিচুড়ির সাথে ডিম ভাজা মাখাতেই পূর্ণতার জন্য বলল, এই বাড়ির নাম দেখেছো? এই বাড়ির নামকরণ পূর্ব করেছে। ঘরের মধ্যে যা যা দেখছো সবই পূর্বের আদেশের মোতাবেক। আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু ওর ইচ্ছে মতো। তোমার সকল প্রশ্নের জবাব ও দেবে। আমাকে চুপ থাকতে বলে গেছে। তুমি চিন্তা করো না পূর্ণতা, তুমি যেটা নিয়ে চিন্তায় আছো আমি অন্তত বুঝে গেছি। ও আর কখনো রাজনীতি করবে না। তুমি এখন থেকে নিশ্চিন্তে থাকতে পারো। ঘড়িতে দুপুর 12:08। সকালে নাস্তা হিসেবে খিচুড়ি খাওয়া শেষ। পূর্ণতা শুধু অপেক্ষার জন্য সময় গুনতে লাগলো। এদিকে পূর্বের আসার কোনো খবর নেই। রাতে ফোনটা কোথায় ফেলেছে ঠিক মনে করতেও পারছে না। সাবিহাকে ফোন দেওয়া উচিত, সেটাও সম্ভব হচ্ছে না। খোঁজ খবর নিতে পূর্বিকার ফোনটা চেয়ে নিল সে। সাবিহার নাম্বারটা খাদেজার ফোন থেকে নিয়ে কল দিয়ে ফেললো। সাবিহার সাথে কিছুক্ষণ কথা সারতেই মনের স্বস্তিতে বাকি কাজ মনোযোগ দিল পূর্ণতা। বাড়ি ফিরে এসেছে আফিয়া এবং শুভ সংবাদ শুনে ইতিমধ্যে সাবিহার যত্ন নেওয়া শুরু করেছেন। আইমানের কোনো খোঁজ না পেলেও এতক্ষণের মধ্যে কাতার এয়ারপোর্টে অবতরণ হয়ে গেছে। কাতার থেকে ডিরেক্ট আমেরিকার ফ্লাইট ধরবে। বাড়িটির নাম স্বপ্নমহল। আজ নতুন বাড়িতে যেন আনন্দ মেলার সমাগম। বাড়ির সর্বত্র অতিথির আগমনে গমগম হয়ে আছে। এক সপ্তাহ আগে সবাইকে যে দাওয়াত হয়েছে সেটা আয়েশা এবং পূর্বিকা ছাড়া কেউ জানত না। আজ আবারও সেই উৎসবের ঢল নেমে এসেছে স্বপ্নমহলের বুকে। পূর্বের কেনা নতুন এই বাড়িটির সবটা জুড়ে আধুনিকতার ছোঁয়া। শৌখিন বেশে সাজানো হয়েছে বাড়ির প্রতিটি রুম। রাতের অন্ধকারে জ্বলে থাকবে বাড়ির সামনের বাগানটা। সবুজ ঘাসে পুরো বাগানটা ছেয়ে থাকবে। শীত আসলে ঘাসের মধ্যে শিশির জমে রবে। পূর্ব নিজেদের রুমটা বেশ দক্ষ হাতে সাজিয়েছে। নিজ হাতে প্রতিটি জিনিস যত্ন করে শুকিয়েছে। পূর্বিকার কাছে বলে গেছে পূর্ণতা যেন ক্লোজেট থেকে সাদা শাড়ি বের করে, সেটা পরেই যেন সবার সামনে আসে। আজ পবিত্র জুমার দিন বলে বাড়িতে সব পুরুষরা পাঞ্জাবি পরে এসেছে। কবির পূর্বের দেয়া কালো পাঞ্জাবি পরেছে। পলাশকে পরানো হয়েছে ধূসর রঙের পাঞ্জাবি। আয়েশার গায়ে মাখন রঙের সুতির শাড়ি, যার পাড়টায় সোনালি সুতার কাজ। পূর্বিকা পরেছে সবুজ রঙের লাল পাড় বিশিষ্ট শিফনের শাড়ি। খোদেজা হামেশার মতো নীল রঙের জামদানি। আজ আনিশাও এসেছে পূর্বের দাওয়াত পেয়ে। সঙ্গে এসেছে আনিশার মেয়ে দিশা। দিহান এ যাত্রায় আসতে না পারলেও পূর্ণতাকে কল করে মনের দুঃখ বিলাস করেছে। দুটো মাইক্রো করে পূর্ণতার খালারা এসেছে। সেই সাথে খালাতো ভাই বোন ওয়াকিল, সুহাস এবং তানিয়া। খালা এবং ভাই বোনের আগমন দেখে একটু খুশি হয়নি পূর্ণতা। চরম বিপদের বেলায় কেউ একটা কল পর্যন্ত করেনি, অথচ দাওয়াত পেয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে অতীত ভুলেই। এটাই হয়তো আত্মীয়তা। মনের সকল বিরূপ চিন্তা আজকের জন্য স্থগিত রাখল পূর্ণতা। ভাবল পূর্ব যেহেতু সবাইকে দাওয়াত করেছে তাই ডেকে এনে ঝাড়ু দেখানোর মানেই হয় না। পূর্ণতা হাসি মুখে পুরনো ঘটনায় মাটি চাপা দিয়ে সকলের সঙ্গে একত্র হলো। দুপুরের খাওয়া বেড়ে সবাইকে পেট পুরে খাওয়াল এবং গল্প গুজবের জন্য পাঠিয়ে দিল অতিথি রুমে। পরন্ত বিকেলের সূর্যটা ধীরে ধীরে অন্তমিত হলো। চারধার সন্ধ্যার আগমনে অন্ধকার হয়ে গেল। নিচে সবাই আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ হলো পূর্ব বাড়িতে ফিরছে। খাবারটা খেয়ে আর রুমে আসেনি পূর্ণতাকে দেখতে। সেখানে বসেই সবার সঙ্গে আড্ডা গুজবে বসে গেছে। প্রণয়কে কোলে নিয়ে বিছানায় বসে আছে পূর্ণতা। চোখের দৃষ্টি জানালার দিকে স্থির। হঠাৎ দরজায় টোকার আওয়াজ হলে চোখ ঘুরিয়ে দেখল আনিশা দাঁড়িয়ে আছে। বহুদিন বহু মাস পর আজ আকস্মিকভাবেই দুজনের দেখার সাক্ষাৎ হলো। পূর্ণতা হাসি দিয়ে ওকে ভেতরে আসতে বলল। আনিশা নিঃশব্দে ভেতরে এসে পূর্ণতার পাশে বিছানায় উঠে বসল। কাজে দিশার ঘুমন্ত মুখ হেলে আছে দেখে পূর্ণতা একটা বালিশ এগিয়ে দিশাকে শুইয়ে দিতে বলল। প্রথম কথাটা আনিশাই বলল, কেমন আছিস? পূর্ণতা স্বাভাবিক ভঙ্গিতে হেসে দিল। দিশার দিকে এক পলক তাকিয়ে থেকে শেষে প্রণয়ের দিকে দৃষ্টি নিয়ে নিচু কণ্ঠে বলল, এই তো আছি, ভালো আছি। আনিশা একটু এগিয়ে প্রণয়কে দুহাত বাড়িয়ে কোলে নিল। ঘুমন্ত প্রণয়ের কপালে ঘন করে চুমু খেয়ে ওর দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে মানুষের মতো মানুষ করবি পূর্ণতা। পূর্বের বেপরোয়া বানাস না। কোনোদিন খারাপের দিকে যেতে দিবি না। সবসময় আগলে আগলে রাখবি।
কথাটুকু শেষ করতে প্রণয়ের গালে চোখ বন্ধ করে চুমু খেয়েছিল আনিশা। এক প্রকার পালিয়ে যাওয়ার মতো দিশাকে নিয়ে সেখান থেকে উঠে পালালো। কান্না চলে এসেছিল ওর। আজ পূর্ণতার জায়গায় ও তো হতে পারত, বাচ্চাটা ওর সন্তান হতে পারত। পূর্বের স্ত্রী হিসেবে আদর সমাদর ভালোবাসার সবকিছু ওর হতো, কিন্তু বিধির ইচ্ছায় সব হয়েছে অন্য কারোর। লজ্জা করে না এমন ইয়ার্কি করতে? বিবেকেও বাঁধে না আমি কতটা ভয় পেতে পারি? ওয়াসি ভিলাই নকল রক্ত দিয়ে আমাকে জ্বালিয়েও তুমি শান্তি পাওনি, তাই না? কেন এরকম নাটক সাজাতে গিয়েছো? আমাকে ভয়ের মধ্যে রেখে তুমি মারাত্মক আনন্দ পাও না? সকাল থেকে তোমার খোঁজ নেই, কতগুলো কল করেছি, একটাও ধরনি। কেন আমার সাথে এগুলো করলে? কেন? তোমার লজ্জা তো। আর কতটুকু শেষ করতে পারল না পূর্ণতা। অর্ধপূর্ণ বাক্যটা এভাবেই রয়ে গেল গলার ভেতরে। দু হাতে বুকের কাছে টেনে পূর্ব তার অধর পল্লব মিলিয়ে দিয়েছে। খুলে আসা পূর্ণতার চুলে নিজের শক্ত হাতটা ডুবিয়ে রেখেছে। চুলের কামরায় আঙুলের ছাপে অধর মাত্রায় আবদ্ধ রেখেছে নিজের সাথে। জানালা থেকে দমকা হাওয়া আসছে তখন। পূর্ণতার নেত্রজোড়া ভিজে যাচ্ছিল অশ্রান্ত বাড়িধারায়। পূর্বের মোহপূর্ণ বদ্ধ বৃষ্টির পানে চোখ খুলে পূর্ণতা তাকায়। আজ আবারও পুরনো দিনগুলো মনে পড়ে যায় ওর। স্মৃতির পাতায় স্পষ্ট রূপে ভাসছে সেই প্রথম চাহনির মুহূর্তগুলো, সেই ট্রেন যাত্রা, সেই গ্রামের সময়, সেই ঠান্ডা কণ্ঠের পূর্ণ ডাক, সেই জেলের নির্মম দৃশ্য। পূর্ণতা ওই মুহূর্তে ফুপিয়ে কেঁদে উঠল, আঁকড়ে ধরল পূর্বের বুকের পাঞ্জাবি। চোখ কুচকে কেঁদে দিল স্মৃতির পাতা হাতড়ে। পূর্বর ফোপানো কান্না দেখে তৎক্ষণাৎ ঠোঁট ছেড়ে দিয়ে অপ্রকৃতস্থ হয়ে উঠল। কান্নারত মুখের দিকে তাকিয়ে শান্ত করার উপায় না পেয়ে জাপটে ধরল কাঁধ এবং গলার মাঝে। অস্থির কণ্ঠে বলে উঠল, আর কাঁদতে দিব না। কেঁদো না পূর্ণ, তুমি চুপ করো। ওরকম ফাইজলামি আমি করব না। আর কেঁদো না, একটু থামো। বলতে বলতেই পূর্বকে ছেড়ে দিয়ে পাগলের মতো সমস্ত মুখে উষ্ণ স্পর্শ করল। হাত দুটো মুঠোয় নিয়ে আঙুলের ফাঁকে আঙুল গুছে দিল। দৃষ্টি তুলে তাকালো পূর্ণতার ভেজা চোখে। কোমল চাহনি দিয়ে তাকিয়ে থাকতেই পূর্ণতা সরাসরি দৃষ্টি রাখল পূর্বের চোখে। নির্মল হাসিতে পূর্ব আরেকবার ওর ললার চুম্বন করল। ওর নেত্র জোড়ার দিকে দৃষ্টি রেখে শান্ত সুরে বলল, আজকের পর কোনোদিন চোখে পানি আনবে না পূর্ণ। তুমি জীবনে শুধু 2 বার কাঁদবে। তোমার মা হওয়ার খুশিতে আনন্দে কাঁদবে, আরেকবার কাঁদবে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার শোকে। এর আগ পর্যন্ত তুমি ভুলেও আমার সামনে কাঁদবে না পূর্ণ। আমি তোমার কান্না সহ্য করতে পারি না। আমার চোখের দিকে তাকিয়ে তুমি ওয়াদা করো আর কখনো তুমি কাঁদবে না। নাক টেনে অশ্রু চোখে হ্যাঁ সূচকে সায় দিতেই তৎক্ষণাৎ আবদ্ধ হয়ে গেল পূর্বের বাহু যুগলের মধ্যে। শূন্য বুকের মাঝে পূর্ণ আবেশে পূর্ণতার মাথাটা আটকে রাখল শক্ত করে। চুলের মাঝে অজস্র অধর কার্য সেরে পূর্ব বলে উঠল দৃঢ় কণ্ঠে, আমি এভাবেই তোমাকে বুকে চেপে রাখবো পূর্ণ। সহস্রাধিকবার তোমাকে চুমু খাবো। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে আমি আমরণ তোমায় আগলে রাখবো। শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত তোমায় ছেড়ে যাব না পূর্ণ। যদি বেহায়া হতে হয় হব, আমি কাউকে পরোয়া না, শুধু এইটুকু মনে রেখো। বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে আছে আয়মান। ভয়ে 2 দফা ঢোক গিলে ফেলল সে। চোখের সামনে 2 হাত ভাঁজ করে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে দেখে বুকটা ফুল স্পিডে ধরফর করছে। তার চোখে যে রাগের তীক্ষ্ণতা দেখা যাচ্ছে সেটা মোটেই ভালো না। আয়মান লাগেজের হ্যান্ডেলে আঁকড়ে সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লে বাতাসের বেগে ঠাস করে শব্দ হলো। আশেপাশের মানুষজন এদিকেই তাকিয়ে আছে। নিজেদের অবস্থা ভুলে গিয়ে এমন দৃষ্টিতে তাকাচ্ছে যেন ফ্রিতে সিনেমা দেখছে এখানে। আয়মান গালে হাত দিয়ে সেই যে দৃষ্টি নিচু করলো, আর সেই দৃষ্টি তুলে তাকানোর যোগ খুঁজে পেল না। দৃষ্টি নত করে সে কাঁচুমাচু কণ্ঠে বলল, পূর্ব ভাই, আমি অসহ্য অপরাধ বোধে গলা আটকে এলো। আয়মান গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মুখ দিয়ে কিছুই বেরোতে চাইছে না তখন। পূর্ব আশেপাশের অবস্থা দেখে আর কোনো তামাশা করতে চাইল না। চুপচাপ হাত এগিয়ে তর্জনী তুলে গাড়িতে বসার ইশারা করল।
আয়মান আদেশ মতো চুপচাপ সিটে বসে পড়লে পূর্ব গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। হাইওয়ের সড়কে উঠে নীরবতার ছিন্ন করে বলল, তোমাকে আমি ম্যাচিওর ভেবেছিলাম আইমান। তুমি যে এমন নস্টালজিক কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। আয়মান জানালার বাইরে দৃষ্টি ফেলে বাইরের প্রকৃতি দেখছিল। পূর্বের পাশ থেকে কথা শুনে চোখ ফিরিয়ে পূর্বের দিকে তাকালো। পূর্ব প্রচণ্ড রাগে টাইট হয়ে আছে। এই প্রথম পূর্বের হাতে থাপ্পড় খেয়েছে আয়মান। কখনো ভাবতেও পারেনি পূর্বকে মানুষের সামনে মারবে। আয়মান লজ্জা এবং অপরাধ মিশ্রিত কণ্ঠে পূর্বের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দিও পূর্ব ভাই। উত্তরটা শুনে তীব্র হুঙ্কারে চেঁচিয়ে ওঠে পূর্ব। গাড়ির পকেট থেকে রিপোর্ট বের করে সোজা আয়মানের দিকে ছুঁড়ে মারে। আয়মান আরও মিয়ে গিয়ে রিপোর্টটা হাতে নিল। পুরোটা চেক করে উদাস কণ্ঠে বলল, কবে পেয়েছে খবর? পূর্ব আর চোখে ওর দিকে তাকালো। কঠোর ভঙ্গিতে ক্রুব্ধ স্বরে বলল, বউ যে চোখের সামনে কিসের জন্য অসুস্থ ছিল খেয়াল করনি? প্রেগনেন্ট করার সময় হুঁশ জ্ঞান ছিল না? লজ্জা হওয়া উচিত তোমার। নিজের বউকে এইভাবে একা ফেলে যাওয়ার চিন্তা কিভাবে করলে? আয়মান সংকুচিত কণ্ঠে জড়তার ভঙ্গিতে বলল, ও আমাকে ডাক্তারের জন্য বলা নেই পূর্ব ভাই। আমি কিভাবে সব মেলি ব্যাপার বুঝবো? পূর্ব এ কথা শুনে মারাত্মক ক্ষেপে গিয়ে দাঁত চিবিয়ে বলল, মূর্খ তুমি! মুখে আঙুল দিয়ে পড়াশোনা করেছো? সব ছেলেরা এই ব্যাপার 1 সেকেন্ডে বুঝে যায়, আর সেখানে তুমি আমার সাথে ঢং করছো। আয়মান এবার আকুতির সুরে বলে উঠল, দোহাই পূর্ব ভাই, আমি সে ব্যাপার বুঝি না। ও যে কোন ধরনের অসুস্থতা ছিল আমি বুঝতে পারিনি। তাছাড়া আমি ভাবছি হয়তো গ্যাস জাতীয় সমস্যা হয়েছে, এজন্য বমি করছে। আমি আর পেটের সমস্যা ভেবে ফার্মেসি থেকে অ্যামোডিস এনে দিলাম। আয়মানের বোকামি দেখে গাল বাজিয়ে থাপড়াতে ইচ্ছে করছে পূর্বের। যাকে এতদিন বুদ্ধিমান ভেবে আগে পিছে সব কথায় শেয়ার করেছে, সেই ব্যক্তি একটা ব ও আকার বো, ক আকার কা। পূর্ব রাগ দেখিয়ে বলে উঠল, ফার্মেসি থেকে অ্যামোডিস 9 একটা টেস্ট কিট এনে ধরিয়ে দিলেই পারতে। শুধু শুধু কাহিনী করার তো মানে ছিল না। যা করেছো খুবই জঘন্য কাজ করেছো। আয়মান মাথা চুলকে আনমনে বলতে লাগলো, তখন পেস্টটা বুঝতে পারিনি পূর্ব ভাই। আমি ফার্মেসির ব্যাটারে বললাম আমার বউ প্রচুর বমি করতেছে, এক পাতা পেটের ওষুধ দিতে। ব্যাটার আমার দিকে তাকে জিজ্ঞেস করে রোগীর কি মাথা ঘুরে নাকি। আমি কথা শুনে ব্যাটার এক ধমক মেরে বললাম, কুলির মতো বমি করতেছে আর আপনি মিয়া চুদুর বুদুর মারান। আচ্ছা পূর্ব ভাই, দোষটাই বেটার না? পূর্ব এমন আহাম্মক মার্কা কথা শুনে আয়মানের দিকে ক্ষিপ্ত দৃষ্টি ছুড়ল। আয়মান সেই দৃষ্টি দেখে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে জানালার বাইরে বলল, আহ, আকাশটা কি সুন্দর, বৃষ্টি হলে ভালো হয়। সারা রাস্তায় আর কথা বলল না পূর্ব। গাড়িটা শিকদার বাড়ির সামনে থামিয়ে আয়নাকে নিয়ে ভেতরে ঢুকলো। আয়মান লাগেজ টানতে টানতে সামনাসামনি পড়ল আফিয়ার। আফিয়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। পাশে দাঁড়িয়ে আছে সাবিহা, ওর চোখ দুটো ফোলা ফোলা। আনোয়ার কোনো কিছু না বলেই ঠাস করে গাল বাজিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। এতক্ষণে ছেলের গালে পটাশ করে মারার জন্যই হয়তো অপেক্ষায় ছিলেন। পূর্ব এসব দৃশ্য শক্ত মুখে দেখছিল। শেষে আফিয়ার কাছে এসে নরম সুরে বলল, আন্টি মাথা ঠান্ডা করুন। এই মুহূর্তে রাগ ঝাড়বেন না। যার সাথে অন্যায়টা হয়েছে সে এখানে কিছু বলুক। আপনি ভেতরে চলুন। আসুন আন্টি, আমাকে 1 কাপ কফি বানিয়ে দিন। আফিয়ার কাঁধ ধরে রান্নাঘরের দিকে যেতে যেতেই পূর্ব চোখ দিয়ে আয়মানকে ইশারা করে গেল। সেটা দেখে আয়মান ঈষৎ ভঙ্গিতে মাথা নাড়িয়ে সায় বোঝালো। লাগেজের হ্যান্ডেল ছেড়ে সাবিহার নত মুখের সামনে এলো আয়মান। আশেপাশে না দেখে সোজা সাবিহার পেটে হাত রেখে দিল। এমন কাণ্ডে শিউরে উঠে সাবিহা চোখ তুলে আয়মানের দিকে তাকালো। আয়মান অসহায় দৃষ্টিতে বিষণ্ণ সুরে বলে, আমি বুঝতে পারিনি সাবিহা, তুমি যে আমার কারণে অসুস্থ হয়েছো। আসলে ব্যাপারটা কনসিডার করা উচিত ছিল। আমি একটা বোকার মতো কাজ করেছি। সাবিহা পেটের উপর থেকে আয়মানের হাত সরিয়ে দিলে আয়মান ক্ষুব্ধ হয়ে গেল। দুহাতে কোমর ধরে কাছে টেনে বলল, বললাম না সরি, কেন শোনো না? আমি তো বুঝিনি তুমি প্রেগনেন্টের জন্য অসুস্থ হয়ে গেছো। আমাকে একবারও বলছো ডাক্তারের কাছে নিয়ে যেতে, বলো নাই। যাই হোক, তোমার এই গুণা মাফ। এখন কান্না ফান্না বন্ধ করো। আমি এখন দেশেই আছি, বিদেশে যাওয়ার ইচ্ছাও মাটি করে দিছি। এখন চলো, শুয়ে থাকবা। সাবিহা লজ্জা দরুন মুখে দৃষ্টি মেলাতে হিমশিম খাচ্ছিল, তবু আর ভেঙে বলল, আপনি যেখানে হাত দিয়েছেন সেখান থেকে হাত সরান, মা দেখে ফেলবে। সাবিহার কথায় সদ্বিদ ফিরতেই দ্রুত কোমর থেকে হাত সরিয়ে ফেলল আয়মান। কয়েক পা পিছিয়ে লাগেজ টেনে রুমে চলে আসলো সে। শিকদার বাড়ির তলব শেষে স্বপ্ন মহলে ফিরল পূর্ব। আয়মানকে কাতার এয়ারপোর্ট থেকে পরের ফ্লাইটে ফিরিয়ে এনে মনে মনে শান্তি অনুভব করল সে। শেষমেশ এদিকের ঘটনা চুকে গেল ভালোভাবে। 730 দিন পেরিয়ে গেল পৃথিবীর আয়ু থেকে। 2 বছর পিলপিল করে চলে গেল চোখের পলকে। এখন আর আগের মতো কষ্টের দিন নেই। আগের মতো দুর্ভিক্ষ আসেনি। আগের মতো কষ্টের সাগরে কেউ হাবুডুবু খায়নি। কেউ চোখের অশ্রু ফেলা অপেক্ষার যাতনায় ধুকে ধুকে মরেনি।
কেউ নির্মমভাবে অত্যাচারের কাছে পরাধীন হয়ে থাকেনি। নতুনত্বের ভিড়ে নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রকাশ করেছে কেউ, রাজনীতির অঙ্গনে নয় সমাজের মধ্যে এসেছে কেউ। ধৈর্য, শ্রম, বুদ্ধি দিয়ে 2 বছর পর ওয়াসিফ পূর্ব নিজের সব মিলিয়ে নতুন পরিচয়ে এসেছে এগিয়ে। ছেড়ে গিয়েছে পুরনো রীতি, পুরনো ধারা, পুরনো সব চিন্তাভাবনা। আলিঙ্গন করেছে নিজের নতুন রূপ, নতুন ভুবন, নতুন কাজের সাক্ষ্য বার্তা। যাদের কাছে পরাজয় মেনে পা ধরে একদিন ক্ষমা চেয়েছিল, আজ তারাই সেই আসনে বসে নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ছিনিয়ে নিয়েছে পূর্বের সেই পদচ্যুতির দল, অধিকার করেছে সেই সংসদ সদস্য পদ। পূর্ব নিজের বাবার অর্থ সম্পদ একীভূত করে ব্যবসা দাঁড় করাচ্ছে। যতগুলো গাড়ি ছিল তার মধ্যে 2টো গাড়ি রেখে সব বিক্রি করে দিয়েছে। বাড়ি হিসেবে রেখেছে নিজের স্বপ্নমহল এবং বাবার তৈরি ওয়াসিফ ভিলা। দাদাবাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তিটুকু সমাজের কল্যাণে মসজিদ তৈরিতে লাগিয়ে দিয়েছে। গত বছর সেই মসজিদের নামকরণটা দাদার নাম অনুসারে উদ্বোধন করেছে। সেই মসজিদে নিয়ম করেছে কোনো মুমিন যদি অভুক্ত অবস্থা থাকে তাদের জন্য 24 ঘন্টা আহারের ব্যবস্থা থাকবে। শুকনো পেটে কেউ আর সালাতের জন্য দাঁড়াবে না। আল্লাহ্-পাকের ঘরে কেউ অনাহারে থাকবে না। অর্থের প্রয়োজন হলে সেটা যথাযথ কারণ ব্যাখ্যা দিয়ে মসজিদের ইমাম থেকে অর্থ ব্যবস্থা গ্রহণেরও প্রয়োজনীয়তা রয়েছে। সেই অর্থের সম্পূর্ণ যোগান পূর্বের কাছ থেকে আসবে। শহরের বুকে থাকা ওয়াসিফ ভিলা এখন আর শূন্য হিসেবে নেই। বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রম এই দুটোকে মিলিয়ে করেছে কায়নাত। যে সন্তানরা নিঃস্ব, দুস্থ, অসহায় বাবা মাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের জন্য ওয়াসিফ ভিলার দ্বার আজীবনের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে পূর্ব। পৃথিবীতে বাবা মায়ের ছায়া, মমতা, ভালোবাসা হারিয়ে যে শিশুরা অক্ষত, অনাহারে, অভুক্ত হয়ে বেঁচে থাকে, তাদের জন্য বৃদ্ধাদের সঙ্গেই তৈরি করেছে কায়ানাত। সেখানে একদল অবহেলিত বৃদ্ধ বাবা মায়ের কাছে অভিভাবকহীন সন্তানরা বসবাস করবে ভালোবাসার ডোরে। কিছু ছেলে পেলে সেখান থেকে পাবে মা, বাবা, খালা, মাসি, চাচা, ফুপু, পিসি। কেউ পাবে নাতি নাতনি, কেউ পাবে ভাতিজা, কেউ পাবে রক্তের সম্পর্কহীন সন্তান। কায়নাতে সবাইকে দেখার জন্য নিজেদের চাকরগুলো ছেড়ে এসেছে পূর্ব। সার্বক্ষণিক তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া, প্রয়োজন মতো শিক্ষা গ্রহণের ব্যবস্থাও করে দিয়েছে। স্বপ্নমহলে শুধু নুরানি এবং ময়না থাকে, তারাই সেবার জন্য সকলের জন্য নিয়োজিত স্বপ্নমহলে। নিজের বেকারত্বের অভিশাপ ঘোচাতে গিয়ে পূর্ব ব্যবসায় নামতে বাধ্য হয়। নানা বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও হাল ছাড়ে না সে। প্রথম 8 মাস নিষ্ফল অবস্থায় থাকার পর সফলতার শীর্ষে পৌঁছার মনোবল ফিরে পায় সে। লেগে পড়ে ব্যবসার দক্ষ নীতিনত্বে। কবিরের সহায়তায় একের পর এক ব্যবসায়িক ডিলে নিজের বুদ্ধির সাহায্যে কর্মদক্ষতা প্রদর্শন করে এগিয়ে যায় কর্মক্ষেত্রে। যুবক পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা করে সেক্টর খোলে, সেখানে আলাদা ডিপার্টমেন্ট হওয়ার ফলে বৈষম্যমূলক আচরণ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য এবং নির্যাতনের শিকারও। পুরো পেশামূলক কাজে নারী পুরুষের একীভূত অংশগ্রহণ নিশ্চিত করলেও সেক্টর আলাদা হওয়ার কারণে সকলের চোখে অনন্য হয়ে ওঠে। পূর্ব মনে প্রাণে বিশ্বাস করতে পুরুষরা কর্মক্ষেত্রে বল এবং শ্রম দিলে নারীরা বুদ্ধি এবং মেধা দেয়ার উপযুক্ত। একদল বুদ্ধির কাছে হেরে গেলে আরেক দল বুদ্ধি দিয়ে তাদের উঠিয়ে দিত, আবার একদল বলের কাছে হেরে গেলে অপর দল বল দিয়ে এগিয়ে দিত। সমান সমান ভারসাম্য রাখার নীতিতে পূর্ব খুব কম সংখ্যক সময়ে ব্যাপক সফলতা অর্জন করে দেখা যায়। এক পর্যায়ে দেখা যায় বিদেশের ঘাঁটিতেও দেশীয় প্রতিষ্ঠান গড়ে দেওয়া সম্ভব। পূর্ব সেই দিক বিবেচনা করে বিদেশের মাটিতে বিভিন্ন ব্রাঞ্চ প্রতিষ্ঠা করে এবং নিজ দেশ থেকে দক্ষ শ্রমিকদের সেখানে কাজে লাগিয়ে নতুন দ্বার উন্মোচন করে। টানা 2টো দেশ একই নীতিতে 2টো ব্রাঞ্চ স্থাপন করে ফেললে শুরু হয়ে যায় দেশীয় পণ্যের রপ্তানি। সকলের নজর এসে যায় ওয়াসিফ গ্রুপের নাম খ্যাতি। প্রণয় এখন দৌড়াতে পারে ভালোই। 2 বছরের মাথায় নিজেকে দারুণ চাঞ্চল্যতার পরিচয় দিয়েছে। আধো আধো কণ্ঠে বাবা ডাক্তার সবার আগে শিখেছে, এরপর শিখেছে মা। আদরে সাদরে প্রণয় এখন 2 বছরের বাচ্চা। আয়মানের ঘরে চলে এসেছে মেয়ে সন্তান। পূর্ণতার জ্বালাতনে আয়মান এখন বিয়ের মতো ঘুরিয়ে ফেলেছে। প্রণয়ের মতো দুষ্ট ছেলের কাছে নিজের আদরের মেয়েকে অবশ্যই দিবে না সে। যদি প্রণয় বড় হয়ে সভ্য শান্ত হওয়া শিখে তাহলে সেটা পরে বিবেচনা করা যাবে। আয়মান এবং পূর্ণতার এসব অহেতুক কথা শুনে পূর্ব শুধু হাসে। ছুটির দিনে ছেলেকে নিয়ে ঘুরতে যায়, অফিস আসে, সবার দেখা করিয়ে আবার কায়নাতে চলে যায়। সেখানে বয়োবৃদ্ধদের সাথে রঙিন মুহূর্ত কাটিয়ে স্বপ্নমহলে ফিরে আসে। মাঝে মাঝে একা বেরিয়ে একদিনের জন্য নিরুদ্দেশ হয় পূর্ব। কোথায় যায়, কেন যায়, আজও পূর্ণতা সেই কারণ উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু না পেরেও কারণ জানার জন্য কখনো জোর জবরদস্তি করেনি। পূর্ব ভোরবেলায় বের হয় সেদিন। সবার আগে শ্রেয়ার কবরস্থান দেখে আসে। নীরব সময় কাটায় কবরের চারপাশে ফুলের গাছগুলোতে পানি দেয়।
আবার নতুন করে কিছু গাছও লাগিয়ে আসে। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসে আরেক জায়গায়, শ্মশানের ঠিক কাছের নদীতে। নদীর দিকে তাকিয়ে থেকে ঝাপসা হয়ে আসে চোখ। শার্টের হাতায় অনবরত চোখ মুছতেই সেটা ভিজে যায়। মনে পড়ে কৈলেশ নেই। দাহ করার পর ছাইয়ের অস্তিত্বটুকু এই নদীতেই ফেলে দেওয়া হয়। এই নদীর দিকে তাকালেই মনে পড়ে কেউ যেন ডাকছে, পূর্বদা। বুকটা কান্নায় চিরে পূর্বের, মাঝে মাঝে সহ্য করতে না পেরে মাটিতে হাঁটু গেড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। পূর্বের বিশ্বস্ত সহযোগী হিসেবে কৈলেশকে ওরা মেরে ফেলেছে। জেলে যাওয়ার দ্বিতীয় দিন থেকে কৈলেশ নিখোঁজ ছিল। সবাই বলতো ধোঁকা দিয়েছে পূর্বকে, শুধু পূর্বের অন্তরটা এ কথা বিশ্বাস করতে পারেনি। জেল থেকে বেরিয়ে 4 মাসের মধ্যে কৈলেশের খবরটা সে জানতে পেরেছে, যেই খবর আজও সকলের কাছে অজানা। কৈলেশের বিধবা মা এবং বিবাহিত বোন ছাড়া কৈলেশের নির্মম মৃত্যুর কথা কেউ জানে না। এরপর গাড়ি দ্বিতীয় এবং শেষ দিকটার দিকে যায়। টঙ্গীর কাছাকাছি জায়গায় গিয়ে সবুজের পরিবারের সাথে দেখা করে আসে। কিছুক্ষণ সবুজের কথা মনে করে পূর্বকে জড়িয়ে ধরে ওর মা কাঁদে। পূর্ব নিজের অশ্রুমোচন করে পাড়ি দেয় সবুজের কবরের দিকে। দেবে যাওয়ার মাটির উপর দুহাত ফেলে অশ্রু ফেলে। নির্বাচনের ওই মুহূর্তগুলো বেশ মনে পড়ে। কতদিন একসাথে দুপুরের খাবার খেয়েছে, কতদিন একসাথে কেটেছে সে সময়গুলো। অথচ আজ সবুজ নেই, মাটিতে আজীবনের জন্য শয্যা গ্রহণ করেছে। পূর্ব সেদিনের মতো 3টা পৃথিবী ত্যাগী মানুষের সাথে গোপন সাক্ষাৎ করে, আবার ফিরে আসে নিজের নীরের ভিড়ে। ফোলা ফোলা চোখ দুটো ঢাকার জন্য রাত 3টার দিকে বাড়িতে ঢুকে ছেলেকে মায়ের কাছে রেখে এসে পূর্ণতার ঠোঁটের কাছে কপাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। পূর্ণতার মনটা সবসময় রহস্য নিয়ে প্রশ্ন করতে ইচ্ছে করে, কিন্তু পারে না। পূর্বের মুখে সারা চুমু খায়, চুলে আঙুল বুলিয়ে চোখের পাতা বন্ধ করতে বাধ্য করে। পূর্বের মধ্যে এমন কিছু একান্ত ব্যাপার আজীবন একান্ত রূপেই রাখতে সাহায্য করে। সকালে টিভির পর্দায় খবরটা দেখাটা যেন নিত্যকর্ম। সোফায় বসে কফির মগে চুমুক দিচ্ছিল পূর্ব। ঠিক ওই মুহূর্তেই পূর্ণতা বমির তেতো ঢেকুর তুলে ওয়াশরুম থেকে দৌড়ে গেল। আর কফিটুকু খেতে পারল না পূর্ব। চকিত ভঙ্গিতে উঠে দাঁড়াতে তৎক্ষণাৎ পা এবং চোখ আটকে গেল। টিভির দিকে দু চোখ স্থির রাখতেই শুনতে পেল উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের একমাত্র ছেলে গতকাল সন্ধ্যায় ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা বাদ জোহরের পর ঢাকা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে ব্রেনের অসুস্থতায় ভুগছিল এবং বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। টিভির পর্দায় এইটুকু নিউজ শুনে পূর্বের গা কাটা দিয়ে উঠল। প্রকৃতির কি ভয়ানক বিচার, কি ভয়াবহ প্রতিশোধ। দুনিয়ার মানুষ ন্যায় বিচার না পেলে সমগ্র বিশ্বের মালিক বিচার করতে সামর্থ্য। পূর্বের অন্তর আল্লাহ পাকের বিচার দেখে শীতল হয়ে গেল। মনে মনে উচ্চারণ করল, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। অনেকক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে বের হলো পূর্ণতা। শাড়ির আঁচলে মুখটা মুছতে মুছতে হঠাৎ পূর্বের দিকে নজর পড়তেই লজ্জায় চোখ নামিয়ে ফেলল। পূর্ব কয়েক পা এগিয়ে মাথা একটু নিচে ঝুঁকিয়ে হাসি দিয়ে বলল, বাবা হচ্ছি। পূর্ণতার লজ্জায় আর কথা বলতে পারল না। দৃষ্টি নিচু করে ফ্লোরে তাকিয়ে রইল। পূর্ব ওর অবস্থা দেখে গাঢ় করে হেসে দিয়ে ঝাপটে ধরে বলল, তৃতীয়বারের জন্য আবারও ধন্যবাদ পূর্ণতা কবির। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি নতুন গল্পের সূচনা আসবে। ধন্যবাদ।